আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গতদিন খেলার কারণে আমরা ক্লাসটা অফ রাখছিলাম। আজকে রুটিন অনুসারে ক্লাসটা নিচ্ছি। আজকে আমরা পড়াবো হচ্ছে সোনার তরী, এবং তোমরা জানো যে তোমাদের 27 ব্যাচের কলেজ শুরু হয়ে গেছে। 26 ব্যাচ এই টাইমটা মানে পার করে আসছে, এবং তাদের জন্য যথেষ্ট পরিমাণের রিসোর্স আমাদের এই কোর্সে আছে। 27 ব্যাচ যারা একদম শুরু থেকে লাইভ ক্লাস করে অভ্যস্ত, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ। 26 ব্যাচের জন্য ইফেক্টিভ আর কি, যারা আগে কখনো ক্লাস করেনি। তো সোনার তরী দেখবা তোমাদের কলেজগুলোতে কিন্তু ধরছে। ওদিকে গদ্য রচনার ভিতরে নব্য লেখকদের প্রতি নিবেদন আর অপরিচিতা, আর কবিতার ভিতরে দেখবা ঋতুবর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, কিংবা সোনার তরী দিয়ে শুরু করার কথা। তো ঋতুবর্ণন কিন্তু তোমাদেরকে আমি আগে করাইছি। কিভাবে করাইছি বলো তো? কোর্স যখন শুরু হয় তখন ঋতুবর্ণনের ওপরে তোমাদের আর্কাইভ ক্লাস দিয়ে বলছিলাম একটা নোট গিভিং কম্পিটিশন আছে বা সাবমিটিং কম্পিটিশন আছে। সেখানে অনেকে পার্টিসিপেট করছো, এবং আমার মনে হয় অনেকেই এই ক্লাসগুলো দেখে ফেলছো। তাই ঋতুবর্ণনটাকে আজকে না পড়িয়ে আমরা অন্য কোনো দিন পড়াবো। আজকে সোনার তরীটা পড়াবো, কারণ সোনার তরীটা তোমাদের বিভিন্ন কলেজে শুরু করে দিছে হয়তোবা। তো আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পড়াটা শুরু করে দিব, আর লেট করবো না। সাউন্ড হ্যাঁ, তো আমার মনে হয় না সাউন্ড নিয়ে কোনো ইস্যু আছে। আজকে আমাদের আলোচনার বিষয় কি বলতো? আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সোনার তরী। কয়েকটা ধাপে ধাপে আমি তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, কবি পরিচিতির এক্সটেন্ডেড যে ভার্সনটা, ওটা আমার স্লাইডে আসেই। এক্সটেন্ডেড ভার্সনটা পড়াবো কখন জানো? এক্সটেন্ডেড ভার্সনটা আমি পড়াতে চাই হচ্ছে কবিতা পড়ানোর পরে, মানে মূল ফোকাসটা দিব কবিতায়। কবিতা এমনভাবে পড়াবো যাতে তোমার টেস্ট পেপার সলভ করা না লাগে। তুমি কবিতার ক্লাস করে গিয়েই পরীক্ষার হলে যদি বসো, একটা ভালো রেজাল্ট করতে পারো। মানে ক্লাসটাকে তুমি বলতে পারবো খুবই, মানে কি বলে এটাকে, সাজানো। ইনশাল্লাহ আমি ট্রাই করবো ওরকম একটা ক্লাস তোমাদেরকে দেওয়ার। এখন আমি যদি একটু দেখি সোনার তরীটা আসলে কি, তোমাদেরকে যদি একটা বই দেখাই, আমার কাছে একটা বই আছে, দেখো তো। এই বইটাকে চেনো? এই দেখো, এটা কি বই বলো তো? এটা কি বই? সোনার তরী। তাহলে সোনার তরী তো একটা বইয়ের নাম। আবার তোমাদের বইতে তোমরা দেখো 42 লাইনের একটা কবিতা আছে। কাহিনীটা কি আসলে? তোমরা যদি কেউ এই বইটা কেনো, কখনো যদি কেনো, বা আমি তোমাদেরকে কোর্সে যারা টি শার্ট পাবা, টি শার্টের সাথে একটা করে বই পাঠিয়ে দিব আমার ইচ্ছা মতো। তো তুমি একটু দেখো, তুমি যদি এই বইটা কেনো কখনো, এই বইটা কিনলে, এটা একটা কবিতার বই, কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটা 1894 সালের দিকে এই বইটা তিনি লিখছে। এখানে লেখা আছে আসলে কত সালের দিকে লিখছে। 1347 বৈশাখ মাস, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, মানে জনাব রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমি এখানে বইটা খুললাম, খোলার পরে এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা কবিতা আছে এই বইটার ভিতরে। সেই 27টা কবিতার ভিতরে একদম স্টার্টেই যে কবিতাটা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে সোনার তরী। এবং এই কবিতাটা যদি খোলো, একেবারে হুবহু তোমাদের বইয়ের তুমি লাইনটা পেয়ে যাবা। আর এই কবিতাটা যখন তিনি লেখেন, সালটাও এখানে নিচে দেওয়া আছে, দেখো, শিলাইদাহ। তার মানে তিনি কুষ্টিয়ায় থাকাকালীন এই কবিতাটা লেখেন। শিলাইদাহে ফাল্গুন 1298। বুঝতে পারছো? 1298 সালে তিনি কবিতাটা লিখছিল। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি? সোনার তরী কি একটা কবিতা, না সোনার তরী একটা কাব্যগ্রন্থ? এটা যদি আমি তোমাদেরকে এই কনফিউশনটা আগে দূর করি। হ্যাঁ, দেখো, প্রথমত সোনার তরী কিন্তু একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। আসো একটু এখানে আসো। হ্যাঁ, সবাই খুব ফোকাস করো ক্লাসগুলোতে। আমি তোমাদের কিছু কিছু বই দেখাবো, যে বইগুলো আমার সংগ্রহে আছে। একটু দেখো, এটা একটা কাব্যগ্রন্থ। তাহলে তুমি যেটা পড়তেছো এটা কি? দেখো, মনে রাখবা, কাব্যগ্রন্থে, কাব্যগ্রন্থে যদি, হ্যাঁ, কাব্যগ্রন্থে যদি একই নামের, একই নামের, হ্যাঁ, একই নামের কবিতা থাকে, কবিতা থাকে, তবে সে কবিতাকে, আমার সাথে একটু লেখো, কবিতাকে কি কবিতা বলা হয় বলো তো? সেই কবিতাকে বলা হয় নাম কবিতা। নাম কবিতা। কেন নাম কবিতা বলা হয় বলো তো? কারণ উক্ত কাব্যগ্রন্থের নাম কি বলতো? সোনার তরী। উক্ত কাব্যগ্রন্থের নাম সোনার তরী। ঠিক আছে? তাহলে দেখো, সোনার তরী গ্রন্থে যদি একই নামের কবিতা থাকে, আছে, এই নামের কবিতাটার নাম হচ্ছে সোনার তরী। সোনার তরী।
তবে সেই কবিতাটাকে আমরা কি কবিতা বলবো? সেই কবিতাটাকে আমরা নাম কবিতা বলবো। তার মানে তোমাদের বইয়ে যে 42 লাইনের কবিতা আছে, সেই 42 লাইনের কবিতার উৎসটা হচ্ছে এই বই, এবং সেই 42 লাইনের কবিতাকে বলবো আমরা নাম কবিতা। তাহলে এইবার একটু খেয়াল করো, হ্যাঁ, একটু ইতিহাসটা আমি তোমাদেরকে বলি। ইতিহাস, ইতিহাস অল্প একটু, হ্যাঁ। দেখো, সোনার তরী হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ফাইন, কবিতার বই। এর ভিতরে প্রায় 27টা কবিতা আছে। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। এইটা কিন্তু আমাদের একটু লাগে, হ্যাঁ। রোমান্টিক কাব্য সংকলন, তুমি বলবা ভাই সোনার তরী কবিতাটা যখন পড়ছি আমরা, এর ভিতরে তো কৃষক আর মাঝির তো কোনো রোম্যান্স হয় না। সোনার তরী বাদে বাকি যেগুলো আছে না, ম্যাক্সিমামই তুমি দেখবা ভালোবাসা কেন্দ্রিক একটা কবিতা। ঠিক আছে, প্রত্যেকটা কবিতা ভালোবাসা কেন্দ্রিক। তাই এটা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতার বই, রোমান্টিক কবিতার বই। একটু দেখো, এটা প্রকাশিত হয়েছিল হচ্ছে 1894 সালে, যখন তিনি কুষ্টিয়ার শিলাইদাহতে অবস্থান করতেছিল। এটি রবীন্দ্রনাথের রচনার মানসী সোনার তরী পর্বে এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এখানে দেখবা মানসী সোনার তরী মানে কি আসলে, রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের জগৎটা না কয়েকটা সেক্টরে ভাগ করা। যেমন ধরো মানসী যে বইটা আছে, আমার কাছে কি মানসীটা আছে? না, আমার কাছে মানসীটা নাই। মানসী যেই কাব্যগ্রন্থের বইটা, এটা 1890 সালে আসছিল। সোনার তরী আসছে 1894 সালে। মানে তার লাইফের শুরুর দিককার যেই জগৎটা, মানসী যখন প্রকাশিত হয়েছে সেটাকে বলা হয় মানসী পর্বের কিছু কাব্যগ্রন্থ। সোনার তরী যখন রিলিজ হয়েছে তখন বলবো আমরা সোনার তরী সিরিজের কিছু কাব্যগ্রন্থ। আবার তার জীবনের একদম শেষ দিকে, যেমন খনিকা, বলাকা, না বলাকা তো আগেই হয়েছিল, শেষ একটা কবিতা আছে, হ্যাঁ, তার কি জানি শেষ কথা, যদি তোমরা একটু দেখো, এগুলো হচ্ছে তার অন্তপর্বে অবস্থিত। অন্তপর্ব, অন্তপর্ব মানে কি তার জীবনের শেষের দিকে লেখা, তাই বলা অন্তপর্ব। ঠিক আছে, এই যে দেখো শেষ লেখা। ওকে, কথা বলছি আমি ভুলে। এবার একটু দেখো, আমি কবি পরিচিতি একটু পড়াচ্ছি, এটা একটু দাগায় রাখবা তোমরা। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ। এইটা একটু তোমরা এমসিকিউর জন্য দাগায় রাখো, হ্যাঁ। পরীক্ষায় আসলে কিন্তু পারবো না আমরা যে আধুনিক বাংলা কবির প্রাণ পুরুষ বলতে রবীন্দ্রনাথ তো জন্মগ্রহণ করছিল 1860-এর দিকে, তো তাকে আধুনিক কেন বলি? দেখো, সাহিত্য জগৎটা 3 ভাগে ভাগ করা যায়। 1200 সাল পর্যন্ত আমরা এটাকে ধরি হচ্ছে প্রাচীন যুগ, 1200 থেকে 1800-কে আমরা ধরি হচ্ছে মধ্যযুগ, তারপরে ধরি হচ্ছে আমরা আধুনিক যুগ। এবার একটু দেখো, তিনি 1861 খ্রিস্টাব্দে ভারতে এই জন্মগ্রহণ, এটা তোমরা জানো। একটু মনে রাখবা তার বাংলা সালটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাংলা সাল এটাও ইম্পর্টেন্ট। এবার একটু দেখো, তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। তাহলে রবীন্দ্র যুগ আসলে কোন যুগটা? রবীন্দ্রনাথ যখন সাহিত্য সাধনার সাথে যুক্ত ছিল, বাংলায় ওইটাকে বলা হয় রবীন্দ্র যুগ। এবার দেখো, মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির মূল সুর। এই লাইনটা পরীক্ষায় আসে, কিন্তু আমরা আসলে খুঁজে পাই না যে আসলে ইনি কে। ঠিক আছে, খুঁজেই পাই না আমরা। তাহলে এইটাকে যদি আমরা কিওয়ার্ড ধরি যে মূল সুর কি, মূল সুর হচ্ছে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। এইটা একটু তোমরা দয়া করে দাগায় রাখো, পরীক্ষার হলে চলে আসবে। কবিতা ছাড়াও তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত ইত্যাদি রচনা করছে। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক, মানে যে ঘুরে বেড়াইতো আর কি, হ্যাঁ। এবার একটু দেখো, দক্ষ সম্পাদক ছিলেন, অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক ছিলেন। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্বভারতী নামে একটা বিশ্ববিদ্যালয় তিনি সৃষ্টি করে গেছে। আচ্ছা, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়, এটা আমার কাছে আছে। একটু দেখো, এই যে তার বনফুলটা, এই যে এটা একটা কাব্যগ্রন্থ। এই বনফুলটা, তুমি যদি এই বনফুলটা কেউ যদি কখনো কিনতে চাও, বনফুলটা পাবা, খুব সুন্দর। এবং তোমাদের লাগলে আমাকে বললো, আমি গিফট পাঠাই দিব না, ঠিক আছে। এই বনফুলটা তিনি কি করছে? প্রকাশ করছে। এবার দেখো গীতাঞ্জলি, আমরা অনেকেই জানি যে গীতাঞ্জলির কারণে হয়তোবা সে নোবেল পাইছিল, বাট গীতাঞ্জলির জন্য নোবেল পায় নাই। গীতাঞ্জলিটার ভিতরে আমি তোমাদেরকে যদি বলি, প্রায় 157টা গান ও কবিতা ছিল। 157টা গান ও কবিতা, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। এই 157টা গান এবং কবিতার জন্য কিন্তু সে নোবেল পায় নাই। মেইন গীতাঞ্জলির জন্য কিন্তু সে নোবেল পায় নাই। এটাকে সে ইংরেজিতে ট্রান্সলেট করে, এবং ট্রান্সলেটটা সে নিজেই করে। এবং এই ইংরেজির যে ভূমিকা অংশটা, এটা লিখে দিছিল উইলিয়াম ইয়েটস বাটলার নামে একজন খুব বিখ্যাত ব্রিটিশ
একজন লেখক কবি, ঠিক আছে, উইলিয়াম ইয়েটস বাটলার। তাহলে একটু বলি তোমাদেরকে, এই গীতাঞ্জলিটা না প্রকাশ হয়েছিল কত সালে জানো? 1910 সালে। বাট নোবেল পাইছিল কত সালে বলো তো? 1913 সালে। তাহলে কাহিনীটা কি দেখো, 1910 সালে এটা শুধু ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। তারপর যখন এটার অনুদিত ভার্সনটা সং অফারিংস, এটা কিন্তু একটু ডিফারেন্ট বই। কেমনে ডিফারেন্ট এটা আমি বলতেছি। এটা হচ্ছে 1912-এ রিলিজ দিছিল ইউকেতে, মানে ব্রিটেনে। তারপর 1913 সালে তিনি নোবেল পায় এটার জন্য, এবং প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পায়, প্রথম বাঙালি হিসেবে তিনি নোবেল পায়। মানে ইউরোপের বাইরে আসলে সাহিত্যে কেউ পুরস্কার পেত না নোবেল পাওয়ার, বাট তিনি পাইছে প্রথম, এবং এখন পর্যন্ত একমাত্র বাঙালি। এবার একটু দেখো, গ্রন্থের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল প্রাইজ পায়। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, ভাই তাহলে গীতাঞ্জলির ওই ব্যাপারটা আমাদেরকে যদি একটু বুঝাই দিতেন। দেখো, এই যে রবীন্দ্রনাথের যে মূল গীতাঞ্জলিটা আছে না, এই মূল গীতাঞ্জলিতে 157টা গান এবং কবিতা আছে, কিন্তু ইংরেজি গীতাঞ্জলিতে ইংরেজি গীতাঞ্জলিতে মাত্র 51টা তিনি স্থান দিছে। তার মানে একটু বোঝার চেষ্টা করে, এখানে ছিল 157টা, এখান থেকে তিনি স্থান দিছে 51টা, তার মানে প্রায় 106টা তিনি বাদ দিয়ে দিছিল। তারপর তিনি কি করছে, এর বাইরেও আরো 52টা গান এবং কবিতা ছিল ইংরেজি গীতাঞ্জলিতে। সেগুলা কোত্থেকে নিছে? কারণ অর্ধেকের বেশি তো বাদই দিয়ে দিছে। তার কিছু গ্রন্থ আছে, গ্রন্থগুলার ভিতরে দেখো, এখানে গ্রন্থগুলার নাম দেওয়া আছে: গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, কল্পনা। কল্পনা আমার কাছে থাকার কথা, এই যে কল্পনা, এই বইটা, এই যে দেখো কল্পনা। তারপর দেখো চৈতালি, উৎসর্গ, স্মরণ, আর লাস্ট কি, অচলায়তন থেকে। একটু দেখো, গীতিমাল্য থেকে 18টা নিছে, নৈবেদ্য থেকে 15টা নিছে, খেয়া থেকে 11টা নিছে, শিশু থেকে 3টা নিছে, কল্পনা থেকে 1টা নিছে। তার মানে এই গ্রন্থ, এই যে কাব্যগ্রন্থ কল্পনা, এই কাব্যগ্রন্থ থেকে তিনি কয়টা নিছে? তিনি 1টা নিছে। বাট আছে কতগুলা দেখো, পুরা দেখো কতগুলা কাব্য মানে কবিতা, নিছে মাত্র 1টা। এবার একটু দেখো, চৈতালি থেকে তিনি নিছে 1টা, উৎসর্গ থেকে 1টা, স্মরণ থেকে 1টা, অচলায়তন থেকে 1টা। এই মিলে মোট 52টা। একটু খেয়াল করো, 52টা অন্যান্য বই, হ্যাঁ, অন্যান্য বই থেকে নেওয়া, বই থেকে। আর 51টা তিনি নেয় হচ্ছে গীতাঞ্জলি থেকে, গীতাঞ্জলি। এই মিলায়া যতগুলা হয় ইজ ইকুয়াল টু সং অফারিংস, সং অফারিংস। আর এটার জন্য তিনি কি পায় বলতো? এটার জন্য তিনি নোবেল পায়। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? একটু লেখো ডান, একটু লেখো ডান। এই ইতিহাসটা জানাটা দরকার তোমাদের জন্য। বইয়ের সাথে না মিললে কোনো সমস্যা নাই, বইয়ের সাথে না মিললে কোনো সমস্যা নাই। এখানে একটু বেশি ইনফরমেশন আছে, তোমাদের বইতে একটু কম ইনফরমেশন আছে। এটা নিয়ে চিন্তা করো না, এটা নিয়ে চিন্তা করো না কেউ, ঠিক আছে? আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের বইয়ের সাথে মিলায় পড়াই দিব না। এগুলো তো আমার আগের পিডিএফ থেকে নেওয়া, তো এটা নিয়ে কোনো টেনশন করার তোমার দরকার নেই। জাস্ট একটু ধারণা রাখো, কারণ এই প্রত্যেকটা পার্ট তোমাদের আবার অ্যাডমিশনে আলাদাভাবে পড়া লাগে, তো তখন আর পড়া লাগবে না। ওকে, ওকে, এবার একটু আসো, এবার একটু আসো। হ্যাঁ দেখো, বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী তিনি, মানে ছোট গল্পের জনকও তাকে বলা হয়, এটা কিন্তু আমরা জানি। এছাড়া তার মানসী, তার সোনার তরী, তার চিত্রা, খনিকা, বলাকা, তারপর পুনশ্চ, জন্মদিনে, আর শেষ লেখাটা হচ্ছে তার লাস্ট। এটা একটু মনে রেখো, শেষ লেখাটা হচ্ছে তার লাস্ট। 1941 সালে তিনি এটা প্রকাশ করেন, মৃত্যুর পরে এটা আসে, ঠিক আছে? তার মৃত্যুর পরে এটা আসে। যেমন ধরো এখানে কিছু আমার কাছে আছে, এগুলো আমি পড়ি নাই, এগুলোকে অর্ডার দিছিলাম মেলা আগে। এই যে কবিতা পড়তে ওরকম একটা আমার টানে না, মানে উপন্যাস আর নাটক বা অন্য সাহিত্য যতটুকু ভালো লাগে, কবিতাগুলো একটু মন রোমান্টিক না হইলে হয় না। এবার একটু দেখো, এই যে বলাকা, এই যে খনিকা, আর এই যে চিত্রা, এবং এই বইগুলোর সাথে ভূমিকাগুলো লেখা আছে যে এগুলা কবে তিনি লিখছিল, হ্যাঁ, কবে নাগাদ তিনি লিখছিল। এবার একটু দেখো, এই যে তার কাব্যনাট্য আছে না, এই যে বিসর্জন, এই বিসর্জন কাব্যনাট্যটা তার একটা উপন্যাস আছে, উপন্যাসটার নাম হচ্ছে রাজর্ষি। এই রাজর্ষি উপন্যাসের উপরেই বেস করা, রাজর্ষি। এগুলো আমার স্লাইডে এক্সটেন্ডেড পার্টগুলো আছে, হ্যাঁ, একটু মনে রেখো। যেমন আমার কাছে এই বইটাও থাকার কথা, এই যে বিসর্জন, এই যে বিসর্জন, ঠিক আছে, এটা একটা কাব্যনাট্য। এবার একটু দেখো, তারপরে হচ্ছে চিত্রান্দা, এগুলো হচ্ছে তার কাব্যনাট্য।
এবং কাহিনী ও কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। এইটা কোনো একবার এনডিসির কুইজে আসছিল মেবি 2 বছর আগে, অথবা সেন্ট জোসেফে, যে তার ভিন্ন স্বাদের রচনা কোনগুলা একটু দেখো, কথা ও কাহিনী। জাস্ট এটা একটু দাগানো হলে আমাকে লেখো ডান। আর এক্সটেন্ডেড যে কবি পরিচিতিটা আছে এটা আমি পড়াবো তোমাদের মূল রচনা পড়ার পরে, কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিব, এখন না, ঠিক আছে, এখন না। তো বলো ডান, ঠিক আছে, একটু লেখো ডান। ওকে ডান। এখন হ্যাঁ, কবিতার বইগুলো তোমাদেরকে গিফট করে দিব না, হ্যাঁ সবাইকে গিফট করব আমি, সমস্যা নাই। আগের কিছু পুরাতন বই ছিল, আর ইদানিং কিছু হচ্ছে সংগ্রহে আসছে, যেমন শরতের সবগুলা বই, যেই বইগুলা তোমাদের বইতে নাম আছে না, বাচ্চাদের পড়ানোর টাইম এগুলা খুবই মনোযোগ আকর্ষণ হয়, এগুলা দ্বারা আর অনেক ইনফরমেশন দেওয়া যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কিছু বই একেবারে যত 20-25টা করে বই আমি কালেক্ট করছি। এগুলা গতদিন আমাদের সাথে দেখা করতে আসছিল, আমি সেরা সেরা কিছু বই তাদেরকে গিফট করছি। এবার একটু আসো, এখন আমি তোমাদেরকে বলি, হ্যাঁ কিছু প্রশ্ন সোনার তরী রিলেটেড। সোনার তরী কি ধরনের রচনা, অ্যান্সার দিবা কাব্যগ্রন্থ। এই প্রশ্নটা অ্যাডমিশনের জন্য লাগবে, হ্যাঁ অ্যাডমিশন, কবিতা দাগায়ও না, কারণ সোনার তরীতে একটা বইয়ের নাম, হ্যাঁ। এবার একটু দেখো, এই 3টা প্রশ্ন আমি তোমাদেরকে খুব সুন্দর মতো একটু বুঝাইতে চাই। প্রশ্নটা যদি আসে সোনার তরীতে কি বর্ণিত আছে, বর্ণনা করা হয়েছে কি, বর্ণনা করা হয়েছে হচ্ছে গভীর জীবন দর্শন। এটা কার? এটা কবি, এটা রবীন্দ্রনাথের, হ্যাঁ এটা কার? এটা হচ্ছে রবীন্দ্রনাথের। এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাইতেছো, নিশ্চিত থাকো, রবীন্দ্রনাথের। আচ্ছা, রবীন্দ্রনাথের কেমন জীবন দর্শন আসলে প্রকাশিত হয়েছে? রবীন্দ্রনাথ বলার চেষ্টা করছে যে প্রকৃতির অনিবার্য কিছু জিনিস থাকে যা মানুষ এড়াইতে পারে না, হ্যাঁ মানে প্রকৃতির প্রকৃতির অনিবার্য অনিবার্য কিছু কারণ, হ্যাঁ কিছু কারণ যা মানুষ যা মানুষ এড়িয়ে যেতে পারে না, এড়িয়ে যেতে পারে না। বুঝতে পারছো? প্রকৃতির কিছু কারণ যা মানুষ এড়ায় যেতে পারে না। কেমন সেটা? সেটা মৃত্যু, এড়ায় যেতে পারে না, এটা মানুষ নির্মমভাবে শিকার হবেই। এবার একটু দেখো, আরেকটা রিজনও রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। কি রিজন বলছে জানো? সেটা সে বলছে যে কর্মীর থেকে কর্মের ভ্যালুটা বেশি। মানে এই রচনায় তার জীবন দর্শনটা হচ্ছে এরকম যে কর্মের গুরুত্ব, কর্মের গুরুত্ব, কর্মের গুরুত্ব, ঠিক আছে। এই 2টা দর্শন এই রচনায় প্রকাশিত হয়েছে, এটা তোমরা একটু মনে রাখবা। এবার একটু দেখো, এই কবিতায় কিসের আশ্রয় নেওয়া হয়েছে? যদি এই প্রশ্নটা আসে তবে অ্যান্সার দিবা রূপক। আশ্রয় মানে কি বা রূপক মানে কি? রূপক মানে হচ্ছে প্রতীক। প্রতীক একটা শব্দ ব্যবহার করছে যেটার একটা শাব্দিক অর্থ আছে, বাট কবি সেই শাব্দিক অর্থটা বোঝাতে চায়নি, সে একটা প্রতীকের আশ্রয়ে ওই শব্দের অন্য একটা অর্থ প্রকাশ করতে চাইছে, যেটাকে বলা হয় রূপক। কবি বিভিন্ন রূপকের আশ্রয় নিছে। কেমন? যেমন ধরো সোনার তরী, হ্যাঁ সোনার তরী, সোনার তরী, সোনার তরী বলতে সে মহাকালের প্রতীক হিসেবে ধরে দেখাইছে। সোনার ধান বলতে সে সৃষ্ট কর্মকে বুঝাইছে। বিদেশ বলতে সে চিরায়ত শিল্পলোককে বুঝাইছে। বুঝা গেছে? আমি বলতে সে শিল্প স্রষ্টাকে বুঝাইছে। তাহলে এবার একটু বলো, বুঝা গেছে রূপকের আশ্রয় মানে কি? এই কবিতাটা কিন্তু টাফ, আমি বারবার বলতেছি। রূপকের আশ্রয় বলতে কিছু প্রতীকী শব্দের সে ব্যবহার করছে। এবার একটু দেখো, সোনার তরী কবিতাটিতে কি প্রকাশিত হয়েছে? যদি এই প্রশ্নটা করে তবে অ্যান্সার দিতে হবে বিভিন্ন চিত্রকল্প, বিশেষ করে বর্ষার চিত্র, বর্ষার চিত্র এইটা প্রকাশিত হয়েছে। চিন্তা করো। তারপরে আমরা বৈরী আবহাওয়ার চিত্র প্রকাশিত হয়েছে। বৈরী আবহাওয়া, বৈরী আবহাওয়া মানে বুঝো? বৈরী আবহাওয়া কথাটার অর্থ হচ্ছে প্রতিকূল একটা আবহাওয়া, বিপক্ষ একটা আবহাওয়া। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই 3টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে এই কবিতায় গভীর জীবন দর্শন বর্ণিত আছে, রূপকের আশ্রয় নেওয়া হয়েছে এবং চিত্রকল্প প্রকাশিত হয়েছে। এবার একটু দেখো বিষয়বস্তুটা কি এই কবিতার? বিষয়বস্তু হচ্ছে মহাকালের কাছে মানুষ চিরায়ত। চিরায়ত কথাটার অর্থ কি জানো? ইউনিভার্সাল,
মানে সব সময়, মানে কি অলওয়েজ, অলওয়েজ সে কি অসহায়ত্ব এবং মহাকাল কর্মফলের গুরুত্ব দেয়। অর্থাৎ সেখানে কর্মীর ওরকম একটা ভ্যালু নাই, কর্মী ভ্যালু নাই, কম না কিন্তু, কর্মীর ভ্যালু একদম নাই। মহাকাল মানুষকে মনে রাখে তার কাজের মাধ্যমে, ব্যক্তি সত্তার মাধ্যমে না। এবার যদি একটু দেখো রূপ শ্রেণী কি, এটা একটা রূপক কবিতা, কারণ তিনি আসলে এই কবিতার আলোকে যে শব্দগুলো তিনি ব্যবহার করছে শাব্দিক অর্থে সেগুলো ব্যবহার করে নাই, প্রত্যেকটা প্রতীকী অর্থে সে ব্যবহার করছে। এবার একটু দেখো মূল বাণীটা কি, মূল বাণী বা জীবন দর্শনটা কি, এই কবিতা পড়ে আমরা জানতে পারবো যে আসলে কর্মীর চেয়ে কর্মটা অধিক প্রত্যাশিত, ব্যক্তিসত্তার গুরুত্ব কম এই রচনায়। এবার একটু দেখো মূল ভাবগত বিষয়বস্তু কি, মহাকাল এবং মানুষ। ওকে, কি প্রকাশিত হয়েছে, বর্ষার চিত্র প্রকাশিত হয়েছে। প্রকাশ পাইছে কি, মানে ব্যক্ত করা হয়েছে বর্ষার চিত্র, এবং প্রকাশ পাইছে হচ্ছে ভাববাদ। ভাববাদ মানে জীবন দর্শন, জীবন দর্শন। ওকে, জীবন দর্শন। এই পার্টটা, এই পার্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই রচনায়। এটা একটু ভালো মতো একটু পড়ে রাখবা। এবার একটু আমি স্লাইডটা চেঞ্জ করতেছি, দেখো এইবার আমরা কবিতার পোস্টমর্টম করব। হ্যাঁ হ্যাঁ, ক্লাস স্লাইড তো দিয়ে দিব, কোন দিন দেই না বলো তো, কোন দিন দেই না। এই ক্লাস স্লাইড বিক্রি করে আমি সোনা কিনবো, সোনার ভরি 1,95,000 টাকা হয়েছে। তো ভাবছি যে তোরা ক্লাস স্লাইড নিয়ে এমন করিস যে ক্লাস স্লাইডটা খুব দামি, আমি দেই না কখনো। আমি ভাবছি এবার বিক্রি করব, বিক্রি করে সোনা দানা কিনবো, কারণ বউ আনতে হবে না, তো তাকে তো কিছু দিতে হবে। বুঝা গেছে? এবার আয়, ছন্দ এবং কাঠামো আমি তোমাদেরকে বলি। এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রচনায় আমি ছন্দ কিন্তু খুব ভালো মতো বিশ্লেষণ করছি, খেয়াল করো। এই কবিতার যে ছন্দ সেটা হচ্ছে মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত মানে কি বলতো, এদের আবৃত্তিটা কেমন হয় বলতো, আবৃত্তি, আমার সাথে সাথে একটু মিলাও, আবৃত্তিটা হয় মধ্যম গতির। আবৃত্তি কেমন, মধ্যম। মানে এই কবিতা যখন আমি আবৃত্তি করব তখন খুব ফাস্ট পড়া যাবে না, মানে একদম র্যাপ করা যাবে না, গগনে গরজে মেঘ ঘন বর্ষা এরকম করে বলা যাবে না, একটা মাধুর্য লাগবে এই কবিতাটা পড়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, গতি, গতি যদি না পাও পরীক্ষার হলে, এমসিকিউতে যদি পাও লয়, লয়, লয় বলতেও স্পিডটাকেই নির্দেশ করে। ঠিক আছে? তাহলে লয়টা কেমন, মধ্যম গতির। এবার আমাকে বলো তোমরা কয় ধরনের কবিতার ছন্দ তোমাদেরকে পড়াইছিলাম বলো তো? 3 ধরনের। একটা ছিল স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত। আরেকটা কি ছিল বলতো, মাত্রা বৃত্ত ছন্দ। আরেকটা কি ছিল বলতো, অক্ষর বৃত্ত ছন্দ। এবার তোমরা একটু আমাকে বলো, খুব ভালো মতো বলো, এই কবিতাগুলা খুব ফাস্ট হয়, এই কবিতাগুলা মিডিয়াম বা মধ্যম হয়, আবৃত্তিগুলা, এই কবিতাগুলা কিরকম হয়, খুব স্লো হয়। এবার বলো তো এদের মূল পর্বে অক্ষর থাকে কয়টা, তোমাদেরকে পড়াইছি কতটা থাকে, 2 থেকে 4টা, 2 থেকে 4টা। এখানে কয়টা থাকে বলো তো, 5 থেকে 7টা। আর এখানে কত থাকে, 8-এর অধিক থাকতে পারে। মানে লাইনগুলা বা পর্ব, অর্থাৎ লাইনের একটা অংশ অনেক বড় হয়, এটা তোমরা জানো। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু এই পর্ব বিন্যাসটা খুব ভালো মতো বুঝাইছিলাম। ঠিক আছে? একটু মনোযোগ দিও এবার। এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, বাট বইতে লেখা এই কবিতার পর্ববিন্যাস 8+5। মানে মূল পর্বটা তো 7-এর মধ্যে থাকার কথা, তাই না? মূল পর্ব, বাট মূল পর্বটা কিভাবে 8 মাত্রায় চলে গেল, এটা একটু মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর একটু ব্যতিক্রমী মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো লিখছে। ঠিক আছে? ম্যাক্সিমাম কবি যেখানে 6 মাত্রা বেশি ব্যবহার করছে, বা একটা পর্বে 6টা অক্ষর বেশি ব্যবহার করছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 8টা করে অক্ষর ব্যবহার করছে। একটু মনে রেখো তোমরা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অক্ষর গণনা কি তোমার মনে আছে? অক্ষর গণনা মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে গণনা বলতো মনে থাকলে, মুক্তাক্ষর মানে কত অক্ষর বলতো, মুক্তাক্ষর ইজ ইকুয়াল টু 1 অক্ষর। আর বলতো বদ্ধাক্ষর শুরুতে বসে বা শেষে বসে কয় অক্ষর হবে সেখানে, সেখানে 2 অক্ষর হবে। তাহলে এইবার খুব ভালো করে, খুব মানে খুব ভালো মতো একটু খেয়াল করো এই পুরা রচনাটা। এইটা যদি পুরা রচনার একটা প্যারা ধরলাম আমি, হ্যাঁ, কারণ এই রচনায় টোটাল লাইন আছে কয়টা বলতো, টোটাল লাইন, টোটাল লাইন আছে হচ্ছে 42টা। মনে রেখো টোটাল লাইন আছে 42টা। আর স্তবক, স্তবক মানে কি বলতো, প্যারা। কয়টা প্যারা আছে, টোটাল 6টা প্যারা আছে। তাহলে এবার বলো প্রতি প্যারায় কয়টা লাইন থাকতে পারে, টোটাল লাইন 42টা, প্যারা আছে 6টা, তাহলে 6 দ্বারা ভাগ করো। 6 দ্বারা ভাগ করলে কত হবে, প্রতি স্তবকে লাইন আছে 7টা করে, 7টা করে। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমি 7টা লাইন তুলে রাখছি, প্রতি 7 লাইন দেখতে না সেম,
দেখো প্রথম 2 লাইন বড় বড়, তারপরে 3 লাইন একই সাইজের, তারপরের লাইনটা সব থেকে ছোট, মানে প্রতি 6 নাম্বার লাইন ছোট, বিশাল ছোট। আবার 7 নাম্বার লাইনটা দেখো প্রথম 2 লাইনের মতো বড়। এভাবে লেখা, এটা মেনটেন করে লিখছে। দেখো তো এই জায়গায় একটু আসো তো, দেখো তোমাদেরকে দেখাই, খেয়াল করো, মনোযোগ সরায়ও না, মনোযোগ সরাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, ঠিক আছে? মনোযোগ সরানো যাবে না। এই দেখো, খেয়াল করো, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা প্যারা, আবার দেখো এই যে এই পর্যন্ত হচ্ছে 2টা প্যারা, দেখতে দেখো একই লাগে। পরবর্তীগুলা দেখো, পরবর্তীগুলাও না এইভাবেই লেখা। তাইলে একটা কাহিনী আছে না, তাইলে একটা পর্ব বা ছন্দ মেনটেন করছে না? একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। প্রথম 2 লাইন বড় বড়, প্রথম 2 লাইনের পর্ব আছে 2টা, অর্থাৎ লাইনের অংশ আছে 2টা। 8 যোগ 5 মানে প্রথম অংশে, প্রথম পর্বে 8টা অক্ষর আছে। এই দেখো প্রথম পর্ব, গণনা করে দেখাচ্ছি। এই দেখো প্রথম পর্ব, 8টা করে অক্ষর তোমরা পাবা, এখানে পাবা 8টা। হ্যাঁ, পরের যে পর্বটা না ছোট ছোট, এই পর্বে তুমি ম্যাক্সিমাম অক্ষর পাবা 5টা করে, এখানে পাবা 5টা, এখানেও পাবা 5টা। পরের 3 লাইন দেখো, দেখতে একই রকম না? ওই লাইনগুলোতে একটাই পর্ব আছে এবং সেখানে 8টা অক্ষর আছে। ষষ্ঠ লাইন সব থেকে ছোট না? এখানে মাত্র 5টা অক্ষর আছে। এবং সপ্তম লাইনটা আবার প্রথম 2 লাইনের মতো বড় না? এখানে পর্ব আছে 2টা। প্রথম পর্বে 8টা অক্ষর আছে, দ্বিতীয় পর্বে 5টা অক্ষর আছে। প্রথম পর্বটা শেষ হয় এই জায়গায়, দ্বিতীয় পর্বটা শুরু হয় এই জায়গায়। তাই আমি বলতেছি কি, যদি আমি 7টা লাইনের সামারি টানি, দেখো প্রথম লাইনে তুমি 13টা অক্ষর পাবা টোটাল, দ্বিতীয় লাইনে তুমি 13টা অক্ষর পাবা, চতুর্থ লাইন থেকে নিয়ে পঞ্চম লাইন পর্যন্ত তুমি 8টা 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 অক্ষর পাবা। হ্যাঁ, 8টা 8টা করে অক্ষর পাবা। তুমি যখন ষষ্ঠ লাইনে যাবা তখন 5টা অক্ষর পাবা, তুমি যখন সপ্তম লাইনে যাবা তখন আবার 13টা অক্ষর আসবে। এটা আছে কিভাবে? 8 যোগ 5 এভাবে। এটা আছে কিভাবে? 8 যোগ 5 এভাবে। এইটা আছে কিভাবে? 8 যোগ 5 এভাবে। চলো একটু গণনা করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমরা একটু গণনা করবা যে মুক্তাক্ষর মানে 1 অক্ষর, বদ্ধাক্ষর মানে 2 অক্ষর। নরমালি উচ্চারণ করি, আসো। গ গো নে, উচ্চারণ করো তো, কয় ধাপে করছে উচ্চারণ? 3 ধাপে। গ গো নে। দেখো তো আমরা এভাবে করি না? গ, তারপর বলি গো, তারপর বলি নে। গ গো নে, কোনো বদ্ধ অক্ষর নাই, কারণ প্রত্যেকটাকে টেনে উচ্চারণ করা যায়। এবার দেখো তো গরজে উচ্চারণ করো তো। আমি উচ্চারণ করতেছি গ রো, তারপর বলতেছি যে, গরজে করলাম। মেঘ, মেঘ তো আমি একবারই উচ্চারণ করি এবং উচ্চারণটা টানা যায় না, আটকে যায়। তার মানে দেখো এই যে মেঘ, আটকে গেছে উচ্চারণটা। গগনে গরজে মেঘ। এবার কাউন্ট করো, দেখো 1 2 3 অক্ষর, তার মানে এখানে গেল 3 অক্ষর। গরজে 3 অক্ষর, তার মানে এখানে গেল 3 অক্ষর। মেঘ, মেঘ এটা কয় অক্ষর বলো তো? এটা কিন্তু 1 অক্ষর, বাট এটা বদ্ধ। তার মানে বদ্ধ অক্ষর মানেই তো 2 কাউন্ট করতে হবে আমার। দ্যাট মিনস এখানে আছে 2 অক্ষর। 3 3 6 2 8 গেল। এই যে প্রথম পর্ব 8, ডান। তার মানে যখন আমি রিডিং করব আমার পড়তে হবে এইভাবে, গগনে গরজে মেঘ। একটু থামতে হবে, তারপর বলবো আমরা কি, ঘন বর্ষা। তাহলে এইখানে দেখো তো ঘন উচ্চারণ করছি কেমনে? ঘ ন, ব রো সা, এইভাবে না? তাহলে ঘন এখানে আছে 2 অক্ষর, ব রো সা সবগুলাই তো মুক্ত। দ্যাট মিনস এখানে আছে 3 অক্ষর, 2 আর 3 করলে কত হয়? 5। বুঝা গেল? এরপর দেখো তো, কুলে একা বসে আছি। কুলে একা বসে আছি, সবগুলাই মুক্তভাবে টানা যায়। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই জায়গায় গেল 8টা। নাহি ভরসা, এই যে না হি, এখানে গেল 2। ভরসাটা উচ্চারণ করি কেমনে বলো তো? ভ রো সা, তার মানে 3টাই তো মুক্ত, দ্যাট মিনস এটাও 3। তাহলে এই দেখো 8 যোগ 5। এর পরের গুলা তোমরা একটু গণনা করে নাও, এভাবেই দেখবা। এই যে প্রথমে 8 যোগ 5 হবে, তারপর 8 যোগ 5, তারপরে 8, তারপরে 8, তারপরে 8, তারপরে কত হবে? তারপরে হবে 5। প্রত্যেকটা প্যারার 6 নাম্বার লাইন 5টা অক্ষরই আছে। দেখো খর পরশা, তাই না? এইভাবে উচ্চারণ করি না তো, করো, সমস্যা নেই। এ দেখো খর, হ্যাঁ খর, তারপর কি বলো? প রো সা। তাহলে খর তো বদ্ধ অক্ষর, এটাকে তো টানা যায় না। তাহলে বদ্ধ অক্ষর মানে তো 2 কাউন্ট করতে হয়।
প এক রো এক সা এক, তার মানে কত হলো বলো তো? 5 হয়ে গেল। তার মানে এই যে প্রতি 6 নাম্বার লাইনে 5টা করে অক্ষর আছে। তাহলে এই স্লাইডটা যদি আমি শেষ করি, এই কবিতার ছন্দ মাত্রাবৃত্ত, এই কবিতার গতি মধ্যম, গতি না পেয়ে যদি পরীক্ষার হলে লয় পাও তাও দিবা মধ্যম। এই কবিতায় স্তবক আছে 6টা। এই কবিতায় পর্ববিন্যাস কিরকম? 8 যোগ 5। এই কবিতার প্রতি স্তবকে চরণ সংখ্যা কয়টা? 7টা। এই কবিতার টোটাল লাইন কয়টা? 42টা। লেখো ডান। ইজি, ভেরি গুড। কলেজে এমনি পড়াইছে রে? কলেজে কি এমনি পড়ায়? পড়ানোর তো কথা। ওকে, ভেরি গুড। কখনো যদি কোনো লাইনে অক্ষর মিলাইতে না পারিস, আমার একটু ওই যে আমাদের ডাউট সলভিং গ্রুপে আমার মেনশন দিয়ে একটু দিস, তাহলে আমি মিলাই দিব না তোদের। এবার দেখো, ডান পুরোটা? আচ্ছা, যদি ডান হয়ে যায় একটু খেয়াল করো, এখানে সোনার তরী। আমি আমার কাছে তখন কোন বইটা ছিল, আমি বাংলা বিচিত্রা বইটা দেখতেছিলাম মেলা দিন আগে, ইবিআই 1-এ করাইছিলাম, 2-তে করানোর প্রয়োজন হয় নাই। তো ওখানে একটা শব্দ ছিল যে সোনার তরী কবিতায় সোনার শব্দটা কতবার আছে, মেবি ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটের 2007-08-এর কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, আছে কয়বার? মোট সোনার শব্দটা আছে 3বার। সোনার শব্দটার ভিতরে দেখো কিভাবে আছে, সোনার ধান আছে 2বার। সোনার ধান এভাবে পড়া লাগবে না, আমি জাস্ট তুলে দিছি তোমাদের। হ্যাঁ, সোনার ধান 2বার আর সোনার তরী 1বার। সোনার তরী 1বার, তাহলে টোটাল মিলে হলো হচ্ছে 3বার। হ্যাঁ, প্রশ্নটা আসছিল এটা যে সোনার তরী শব্দে সোনার শব্দটা কতবার আছে? 3বার। তো এখানে বহুল ব্যবহৃত শব্দগুলো আছে, ধুমায় মুখস্থ করার কোনো দরকার নেই। পারলে পড়বি, না পারলে পড়ার দরকার নেই, এত প্রেশার নিয়ে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, খালি একটু মনে রাখবা যেই কবিতাগুলার শিরোনাম শব্দগুলো আছে কবিতায়, যেমন তাহারেই পরে মনে, শিরোনাম শব্দ তাহারেই পরে মনে, বা শিরোনাম বাক্য, শিরোনাম শব্দ 2টা আছে। সোনার তরী, সোনার তরী কয়বার আছে? 1বারই আছে, 42 নাম্বার লাইনে আছে। জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। তরী কতবার আছে যদি এই প্রশ্নটা করে? হ্যাঁ, তরী দেখবা 4বার আছে। কিভাবে? 15 নাম্বার লাইন, তারপরে দেখবা 23 নাম্বার লাইন, তারপরে দেখবা 36 নাম্বার লাইন এবং 42 নাম্বার লাইন। এই 4বার তরী শব্দটা আছে। তোমাদের এই লাইন মুখস্থ করতে হবে না, এই সব আজাইরা জিনিস করার দরকার নাই, আমার মুখস্থ আছে দেখা তোমাদেরকে বললাম যাতে তোমরা ইজি খুঁজে পাও। আর তরী শব্দটা শুধু কিন্তু সোনার তরীতে আছে ব্যাপারটা এরকম না, তরী শব্দটা কিন্তু তাহারেই পরে মনেতেও আছে। তাহারেই পরে মনে, ওটাতেও আছে। তরী শব্দটা আবার দেখবা যে বিদ্রোহীতেও আছে, বিদ্রোহী। কারণ এগুলো পড়ানোর টাইমে আমি তোমাদেরকে বলছি। তাহারেই পরে মনেতে পাবা 10-11 নাম্বার লাইনে, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি। আর বিদ্রোহী কবিতায় পাবা হচ্ছে আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন। সো ওই কবিতাগুলোতেও তরি শব্দটার কিন্তু ব্যবহার করা আছে। তো এখানে একটু খেয়াল রাখো কোন শব্দ কতবার ব্যবহার করা হয়েছে। ঠাই নাই ছোট সেতরি, এটা হচ্ছে 36 নাম্বার লাইনটা আর কি। তো ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি, এরকম খুব সুন্দর একটা লাইন পাবা তোমরা। ঠাই নাই একই লাইনে 2বার আছে, তাই যদি প্রশ্নটা আসে ঠাই নাই তাহলে ওটা 2বার। হ্যাঁ, আর ঠাই, এই শব্দটা ঠাই মানে তো জায়গা, ঠাই মিন্স তো জায়গা। এই শব্দটা তোমরা প্রতিদান কবিতার 16 নাম্বার লাইনে পাবা। কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর, ওই কবিতাতেও আছে। মানে ঠাই শব্দটা প্রতিদান কবিতাতেও পাবা, প্রতিদান। হ্যাঁ, আচ্ছা, দেখে যেন মনে হয় চিনি উহারে, এটা এই লাইন আছে হচ্ছে তোমার 15 নাম্বার লাইন, আর যত সম্ভবত 21 নাম্বার লাইনে থাকার কথা। তো তোমাদের এই লাইন নাম্বার মুখস্থ করার কোনো মানেই হয় না, তোমরা জাস্ট এটা একটু মনে রাখবা কোন শব্দগুলো একটু বেশি আছে। এইবার আমি যখন কবিতাটা পড়াবো, এই যে কবিতাটা, হ্যাঁ, পড়ানোর আগে একটু খেয়াল রাখো, ঋতু আছে বর্ষা। এই বর্ষা ঋতুটা তোমরা রেইনকোটেও পাবা, রেইনকোট। হ্যাঁ, রেইনকোট। তারপর এই বর্ষা ঋতুটা ঋতু বর্ণনে 6টা ঋতুর নামই আছে, তোমরা ঋতু বর্ণনেও পাবা, ঋতু বর্ণন। ওকে, ওইটাতেও পাবা। আবার বর্ষা ঋতুর কথাটা তোমরা সোনার তরীতেও পাবা। সোনার তরী টোটালি বর্ষা বেসড একটা কবিতা, বাট এই রেইনকোটে কিন্তু বর্ষাকাল, হেমন্তকাল, শীতকাল 3টা আছে। আবার ঋতু বর্ণনে কিন্তু 6টা ঋতু আছে, বাট সোনার তরী টোটালি বেসড অন এই মনসুন। ওকে,
এবার একটু দেখো, মাস একটা হচ্ছে শ্রাবণ, কারণ শ্রাবণ মাসেই তো একদম তীব্র বৃষ্টি হয়। এবার একটু দেখো, অনেকে বলে শ্রাবণ মাসে তো কুত্তা পাগল হয়ে যায়, আহারে এই রাস্তাঘাটে যে করে ছি 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 ছি। এবার দেখো ধারালো বস্তু, এই ধারালো বস্তুর ভিতরে দুইটা আছে, হচ্ছে একটা ক্ষুর আর একটা হচ্ছে বর্ষা। ঠিক আছে, অস্ত্র, ধারালো অস্ত্রের ভিতরে আছে ক্ষুর আর বর্ষা। আচ্ছা, ক্ষুর ওই যে দেখবা ছেলেরা সেলুনে গেলে যেটা দিয়ে দাড়ি কাটে ভাঁজ করে রাখা যায়, ওটা হচ্ছে ক্ষুর। আর বর্ষা হচ্ছে যারা ঘোড়সাওয়ার ছিল না যুদ্ধের টাইমে, সৈনিকেরা কি করে দেখবা অনেক বড় বড় লাঠির আগায় একটা ধারালো ইয়ে থাকে, যাতে ঘোড়া চালানোর টাইমে দূরের ঘোড়সাওয়ারে গুতা দেওয়া যায়, একটু কুতু দেওয়া যায়। ঠিক আছে, এই দুইটা জিনিস আছে। এবং কবিতায় এই দুইটা বিপদ এবং বৈরী আবহাওয়ার সংকেত বহন করে। খেয়াল করো, দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে মাঝি। ঠিক আছে, কৃষক আর একটা হচ্ছে মাঝি। ওকে, ডান, ক্লিয়ার। আর যানবাহনের ভিতরে আছে হচ্ছে তরি বা তরণী, এই দুইটা কথা আছে। যাই হোক, এবার এই যে এই পার্টটা থেকে আনসিন এমসিকিউ আসে। আনসিন এমসিকিউ আবার কি জিনিস, কারণ ওইগুলো পোলাপাইন দেখে না। কেমন দেখো, এই কবিতায় আমি শব্দটা মানে কৃষক নিজেকে বুঝায় আর কি, কৃষক, হ্যাঁ কৃষক নিজেকে বুঝায়। তো কৃষক কি করে বলতো, ফসল রোপণ করে, ফসল উৎপাদন করে। এই ফসলটা কি তার কাছে তার কর্ম না? আমরাও কি করি বলতো, পৃথিবীতে সব মানুষই কৃষকের মতো। কৃষক ফসল উৎপাদন করে, আমরা কোনো কাজ উৎপাদন করি। বুঝা গেছে? তাইলে নর্মালি মনে হবে এটা কৃষক, বাট প্রতীক অর্থে, কারণ এই কবিতাটার রূপকের আশ্রয় নেওয়া না, প্রতীক অর্থে শিল্প স্রষ্টা। শিল্প মানে কর্ম, যে কর্ম সৃষ্টি করে। এবার একটু দেখো বাঁকা জল। আচ্ছা, বাঁকা জল নর্মালি তোমার দেখে মনে হবে এটা নদীর স্রোতের বাঁককে বাঁকা জল বলতেছি, বাট বাঁকা জলটা বিপদের প্রতীক। এর জন্য বলা হয়েছে কাল স্রোতের প্রতীক, মানে বিপদের সময়। কাল কথাটার অর্থ হচ্ছে বিপদ, বিপদ। হ্যাঁ, ওই যে আমরা বলি না 25শে মার্চ কাল রাত্রি, মানে বিপদ। আর স্রোত মানে সময়, তার মানে বিপদের সময়কে বুঝাইতে তিনি বলছে কাল স্রোত। কারণ এই জায়গায় লেখক একটু ভয় পাইছে যে কালের অতল গর্ভে সে হয়তোবা বিলীন হয়ে যাবে। এবার একটু দেখো তো বিদেশ। বিদেশ বলতে নর্মালি আমরা যেটা বুঝি অন্য দেশ, বিদেশে, কিন্তু এটা বিদেশে, ওই বিদেশে না। এই বিদেশেটা কি, এই বিদেশে হচ্ছে চিরস্থায়ী বা চিরায়ত শিল্পলোকের প্রতীক। এমন একটা জায়গা যেই জায়গায় কর্মের মূল্য অত্যধিক, যে জায়গায় কর্মের মূল্যটা অনেক, সেই জায়গাটাকে ধরা হয়েছে বিদেশ অর্থে। বুঝা গেছে? আচ্ছা, এবার একটু দেখো তো সোনার ধান। সোনার ধান বলতে আমরা নর্মালি সোনালী কালার ফসলকে বুঝাইতেছি, বাট প্রতীক অর্থে সোনার ধান বলতে শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টি। এই যে শিল্প স্রষ্টা যিনি, সে যে কাজটা উৎপাদন করছে তার কাছে এটা সোনার ধানের মতো, বাট এটা অ্যাকচুয়াল অর্থে কি বুঝাইছে, সে শিল্পীর শ্রেষ্ঠ সৃষ্টিকে সোনার ধানের সাথে তুলনা করছে। এবার একটু আসো তো ধান কাটা। যেহেতু ধান বলতে তার শ্রেষ্ঠ কর্মকে বোঝানো হয়েছে, কাটা মানে কি, ধান কাটা শেষ হয়ে গেলে কি কর্মটা শেষ হয়ে যায় না, এই কর্ম সাধন হওয়াকে ধান কাটার সাথে তুলনা করছে। তো তুমি এই পার্টটা একটু ভালো মতো মুখস্থ যদি রাখো, তাহলে তোমার পরীক্ষাটা একটু ইজি হবে। মুখস্থ রাখো, এই পার্টটা রাখা লাগবে। আস্তে আস্তে আমি পুরাটা মিলাই দিব। হ্যাঁ, আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরাটা মিলাই দিব। এইবার আমাকে বলো যে তোমরা কি রেডি কবিতাটা যাওয়ার জন্য? 42 লাইন, খুব মনোযোগ দিলে 20 মিনিট লাগবে শেষ হতে। ওই দেখ বৃষ্টি কি কইলো এটা। হ্যাঁ বৃষ্টি, আমি জানাই নাই, তুই একটু পাঠ পরিচিতি পড় বেটা। পাঠ পরিচিতিতে যে কথা বলা আছে আমি সেই কথা বুঝাইছি। রেডি? ওকে, রেডি? সবাই আয়, আসো। আবার তুই তুই করে কথা বললে আবার অনেকে মাইন্ড করে। কই যে যাব, সিচুয়েশন, এই জায়গায় সিচুয়েশন দেখো, সিচুয়েশন, হ্যাঁ এইটা আগে বুঝতে হবে। এই সিচুয়েশনে, এই জায়গায় একটা জায়গা, এইটা একটা জায়গা, চিন্তা করো, এই যে একটা জায়গা, হ্যাঁ
এটা হচ্ছে একটা আইল্যান্ড। যেমন ধরো আমি যখন বিয়ে করবো না, আমার ওয়াইফকে আমি একটা আইল্যান্ড কিনে দিব। কোথায়? এটা স্বপ্নে। কারণ বাস্তবে তো আমার কাছে এত টাকা নেই। কারণ আমার পান্তা আনতে আমার নুন ফুরায় যায়, সরি, নুন আনতে আমার পান্তা ফুরায় যায়। তো আমি তাকে আইল্যান্ড কিভাবে কিনে দিবি বলো? তাই দুইজন ঘুমায় যাব, একই স্বপ্ন দেখবো। ওই স্বপ্নের ভিতরে তাকে একটা আইল্যান্ড কিনে দিব, দুইজনই খুশি স্বপ্নের ভিতরে। এবার একটু দেখো, এইটা হচ্ছে একটা ক্ষেত। এইটা কি? একটা ক্ষেত। ক্ষেত বা আমরা ক্ষেত্র ধরি, হ্যাঁ ক্ষেত্র। এটা হচ্ছে একটা ক্ষেত্র বা একটা জমি। যেই জমিতে কে আছে বলতো? যেই জমিতে আমাদের এই গল্পের নায়িকা, কৃষক, হ্যাঁ, যে আমাদের রোজ, তার নাম কি, টাইটানিকের নায়িকা যেমন রোজ, এই গল্পের নায়িকা ধরো। এই যে আমাদের কৃষক অবস্থান করতেছে, ওকে, কৃষক। কৃষকের সাথে কি আছে? নায়ক নাই, কারণ আমি তো পড়াচ্ছি। এখানে ধান আছে, প্রচুর ধান। ওরে ধান ভাই রে ভাই, এরম ধান হয় না, তার কাছে এত ধান আছে। আচ্ছা, এইটা দেখতে কেমন? এটা দ্বীপের মতো ছোট, যে কোনো টাইমে বিলীয়মান হয়ে যেতে পারে, আচ্ছা, বা বিলীন হয়ে যেতে পারে। চারিদিকে কি আছে বলতো? চারিদিকে বাঁকা জল, বাঁকা জল। হ্যাঁ, এটা আমি কিন্তু আর্ট করতেছি, আমি কিন্তু আর্টিস্ট, লিওনার্দো দা ভিঞ্চি সাকিব। ওকে, এই দেখো চারিদিকে বাঁকা জল, বাঁকা জল। ওকে, ওরে স্রোত ভাই, এরম স্রোত পদ্মা নদীতেও হয় না। ওকে, এই সাইড থেকে অনেক দূর থেকে, এই যে অনেক সেই দূর, এই যে দূর, হ্যাঁ, এই অনেক দূর থেকে, এই যে ধরো এইটা একটা শিপ, এইটা একটা নৌকা। চিন্তা করো, এটা কি? এটা একটা নৌকা। কেমন নৌকা আসলে? এই নৌকাটা হচ্ছে টাইটানিক, টাইটানিক। ওকে, এই টাইটানিকের এই জায়গায় একজন আছে, তার নাম হচ্ছে জ্যাক মাঝি। ওকে, তার নাম হচ্ছে জ্যাক বা মাঝি। আর এই দিকে তো ওরে মাশাল্লাহ এমন স্রোত, এমন স্রোত, যে জ্যাক একবার এমন হয়, একবার এমন হয়, ঠিক আছে। ও গান গাইতে গাইতে তার এইদিকে আসে, বুঝছো কিন্তু। আর এইদিকে খুব কালো ওয়েদার, খুব বাজে। হ্যাঁ, এদিকে হচ্ছে বৈরী আবহাওয়া, বৈরী, বৈরী কি? বৈরী আবহাওয়া, আবহাওয়া। চিন্তা করো, শ শ করে বাতাস হইতেছে। হুম, ও ভয় পাইতেছে, হে আল্লাহ কি হবে, আমাকে কে উদ্ধার করবে? তো এদিক থেকে আমাদের গল্পের জ্যাক গান গাইতে গাইতে আসতেছে, এভরি নাইট আই সি ইউ, আই ফিল ইউ, আই মিস ইউ, আই এম কামিং, আসতেছে। ঠিক আছে, সিচুয়েশনটা হচ্ছে এরকম। সিচুয়েশনটা ধরতে পারছো না? বুঝা গেছে তো? আমি মজা করে বুঝাইলাম, বাট সিচুয়েশনটা এরকমই, যে একজন কৃষক তার সৃষ্টিকর্ম নিয়ে খুব প্যারাই আছে। কারণ যে কোনো টাইমে বর্ষা এসে পড়তে পারে। বর্ষাটা আসলে এখানে কিসের প্রতীক? বর্ষা হচ্ছে দুর্যোগ বাহির ইঙ্গিত করে, দুর্যোগের ইঙ্গিত করে, মানে যে কোনো টাইমে তার মৃত্যুটা হইতে পারে আর কি। তার সৃষ্টিকর্ম নিয়ে সে অপেক্ষা করতেছে। ওকে, বলো বুঝছো কিনা? তোমরা লেখাপড়ার মাঝখানে কেন এত হাসাহাসি করো আমি এটা বুঝি না। সিরিয়াস পড়া পড়াইতেছি বেটা, এ ভয় পাইতেছে, আর তোমরা হাসতেছো। তোমাদের ভিতরে কি মানবতা বলে কিছু নাই? আসো। ঠিক আছে, বুঝছি। তাইলে সিচুয়েশনটাও তো বোঝা গেছে। নর্মালি আমরা যখন এই কবিতাটা পড়বো, কি রে ভাই সব সাদা কেন হয়ে গেছে? দেখো নর্মালি আমরা, হে, বোর্ডটাও কি রোমান্টিক হয়ে গেল নাকি বুঝলাম না। জ্যাক আর রোজের নাম বলার সাথে সাথে বোর্ড আর কাজ করে না। এমন হইস না রে বাপ, এমন হইলে খারাপ লাগে। একটু বোর্ডটা তো চেঞ্জ করতে হবে। ধুর, জমজমার ক্লাসটা নষ্ট করতে ভাল লাগে বলো? সব সাদা হয়ে গেল কেন? হাই রে, স্টিং ডিস্টিং বহুত কিছু লিখছি রে। এদিকে আইটে গেলে আমি শেষ।
কে বলছে যে বই কিনবা কোনটা? আমি দেখাচ্ছি বই কোনটা কিনবা। একটু দাঁড়াও, ওয়েট, বই কোথায়? সব বইয়ের স্তূপের উপরেই আছি আমি। 1 মিনিট, আমি তোমাদেরকে বইটা দেখাই। আমার কাছে এটা আছে, আমি বলছিলাম তোমাদেরকে, এই বইটা আছে আমার কাছে, একদম নতুন, একদম নতুন এডিশন। বিক্রয়ের জন্য নহে, এই বইটা কিনতে পারো। বইটা একটু মোটা হয়েছে, আমার থেকে বেশি মোটা, দেখো এই যে আমি এতটুকু আর বই এতটুকু, ঠিক আছে? চাইলে বইটা কিনতে পারো, ভালোই আছে। সেই বইটা যারা লেখছে তারা উচিত আমার টাকা পয়সা দেওয়া। 3টা ইবিআইতে আমি বলতেছি আমি এই বইটা দেখে পড়ে, অ্যাটলিস্ট তো পোলাপাইন কিনে আমার কথা শুই না, আমার টাকা পয়সা দেয় না। আসো, হইছে, মনে তো হচ্ছে হইছে। ও ইয়া, আসো, ঠিক আছে। তাহলে এই কবিতাটা যখন আমরা পড়া শুরু করব, একটু খেয়াল করো তোমরা সবাই, 2 ধরনের অর্থ আসবে এখানে। হুম, যারা একদম নুব আছে না, নুব লাইক মি, কিচ্ছু বোঝে না, একদম দুধে ধোয়া তুলসী পাতা, তারা যখন প্রথমবার এই 42 লাইনটা পড়বে, তখন তার কি মনে হবে জানো? কবিতাটা পড়ার পর এই কথাগুলো মনে হবে। দেখো, চারপাশে প্রবল স্রোতের মধ্যে ছোট ধান খেতে, সোনার ধান কেটে অপেক্ষা করছে একজন একাকী কৃষক, তার জীবনে কেউ নাই। হ্যাঁ, আকাশে ঘন মেঘ, এই যে দেখো ঘন মেঘ ও ভারী বর্ষণ, তার মানে আমরা বুঝতে পারতেছি যে বৈরী, বিপদ ভাবাপন্ন একটা ওয়েদার, বা চরম ভাবাপন্ন ওয়েদার। খরস্রোতা নদী, মানে খুবই স্রোতের নদী, তীব্র স্রোতে এই নদীটা খেলা করতেছে নিজের মধ্যে। চারিদিকে বাঁকা জল, মানে স্রোতের কথা বলতেছে। কৃষক মাঝিকে তার নৌকা নিয়ে আসতে দেখে, মানে টাইটানিক এমনি ঘুরে ঘুরে আসতেছে না, দেখছি এই হ্যালো প্লিজ কাম টু মি, ডাক দিছে। উদ্দীপ্ত কৃষক, মানে টেনশনে একটু বিচলিত কৃষক অনুরোধ করে, প্লিজ প্লিজ আমার সোনার ধান নৌকায় তুলে নিতে। হুম, মাঝি ধান নেয় কিন্তু কৃষককে নেয় না। তাহলে তোমাদের পড়ে মনে হবে বাটপারি করছে, 100% বাটপার, ঠিক আছে? কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা প্রকাশ করতে চায় নাই। তার একটা দার্শনিক তত্ত্ব ছিল এই কবিতাটা বলার, মানে এই কবিতাটা লেখার একটা দার্শনিক তত্ত্ব আছে বা উদ্দেশ্য আছে। সেই দার্শনিক তত্ত্বটা কি জানো? প্রত্যেক মানুষই কৃষকের মতো এই পৃথিবীর কর্মক্ষেত্রে ফসল ফলায়। তার মানে একটু দেখো, পৃথিবীটাকে আমরা তুলনা করব হচ্ছে একটা কর্মক্ষেত্রের সাথে। এখন পৃথিবী বলতে ওই সুদূর রাশিয়া থেকে ল্যাটিন আমেরিকা এগুলা না, পৃথিবী বলতে তুমি যতটুকু থাকো, তোমার আশপাশের যে জগৎটা, সেটা তোমার কাছে পৃথিবী। সেখানে তুমি কি করো? তুমি তোমার কর্মের মাধ্যমে টিকে থাকো। হ্যাঁ, কর্মের মাধ্যমে তুমি কি করো বলো তো? তুমি টিকে থাকো, তাই না? টিকে থাকো। আচ্ছা, ঠিক যেমনটা কৃষক তার দ্বীপ বেষ্টিত জমিতে বা খেতে ফসল ফলে, সে আছে, টিকে আছে। কিন্তু মহাকালের স্রোতে, মানে কালের বিবর্তনে মানুষের জীবন যৌবন ভেসে যায়। এইটা তো বুঝতে পারছো যে কালের বিবর্তনে, হ্যাঁ, রবীন্দ্রনাথ কি এখন আছে বলতো? রবীন্দ্রনাথ কি এখন আছে? বিবর্তনে, বাট রবীন্দ্রনাথের কর্মটাই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এবং তার যতগুলা কর্ম আছে তার অর্ধেকটা এখানে আছে আর অর্ধেকটা আমার শোকেসে আছে। দেখো এই কর্মগুলা তার আজ থেকে প্রায় 150 বছর আগের, প্রায় 120 থেকে 150, তার কর্ম কিন্তু আমাদের মাঝখানে এখনো টিকে আছে, ঠিক আছে? যারা বইটই পড়ে এই বনফুল জিনিসটা কি তারা জানে, তারা জানে এই সোনার তরী জিনিসটা কি, তারা জানে এই বিসর্জন কাব্য নাটকটা কি, ঠিক আছে? তার কর্ম কিন্তু টিকে আছে। এবার একটু দেখো তো, এবার কি বলছে? কেবল টিকে থাকা তার শ্রেষ্ঠ কর্ম। হ্যাঁ, ব্যক্তি হিসেবে তার অস্তিত্ব হয় মহাকালের নির্মম শিকারের মতো। মানে ব্যক্তি সত্তার থেকে কর্মসত্তার গুরুত্বটা বেশি, এটা সে বারংবার বুঝাইতে চায়। এই হচ্ছে কবিতার একটা থিম। এখন আমরা কবিতাটাই চলে যাব। হ্যাঁ, সৃজনশীল লেখার টাইমে অবশ্যই দার্শনিক অর্থটা লিখবা, হ্যাঁ, তাহলে নাম্বার পাবা, আদারওয়াইজ নাম্বার পাবা না। তাহলে এইবার আসো, এইবার আসো আমরা রচনায় যাই। হ্যাঁ, দেখো তাহলে আহ শুরু করতেছি। সবাই একটু খুব ভালো মতো মনোযোগ দাও। বইতে আজকে দাগাবো না, কারণ বইতে দাগাবো না কারণ অনেক কিছু লিখতে হবে আজকে, ঠিক আছে? এই কারণে আজকে আমি বইতে দাগাচ্ছি না, আজকে আমি স্লাইড বানায় রাখছি তোমাদেরকে পড়াবো বলে। দেখো একটু ভালো মতো খেয়াল করো তোমরা সবাই, ঠিক আছে? সবাই খেয়াল করো, নাই কিন্তু প্যারায় পড়ে যাবো আমরা। হ্যাঁ, এবার
শুরু করি। এখন আমরা বলবো সোনার তরী কবিতার মূল কবিতার 42 লাইন, ভাবার্থ সহ দার্শনিক অর্থ সহ। ঠিক আছে, সবার কলেজেই এটা শুরু করে দিছে বা শুরু করবে অথবা পড়াইতেছে। দেখো, আমরা সিনারিও বা থিমটা জানি, বলতেছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। আচ্ছা, গগন কথাটার অর্থ কি? আকাশে। আকাশে গরজে মানে গর্জন করে, গর্জন করে, ওকে, গর্জন করে। আচ্ছা, ঘন বর্ষা মানে কি বলতো? ঘোরতর বর্ষা চলতেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারবে, এরকম একটা সিচুয়েশন। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, গগনে গরজে মানে আকাশে এই গর্জন করাটা কি নির্দেশ করে? যদি প্রশ্ন আসে আকাশে মেঘ গর্জন দ্বারা কি নির্দেশ করে, তখন তোমাদের অ্যান্সার হবে এইটা দ্বারা বৈরী প্রকৃতি নির্দেশ করে, বৈরী আবহাওয়া নির্দেশ করে, আবহাওয়া। এখন পরীক্ষার হলে তো বৈরী আবহাওয়া থাকবে না, পরীক্ষার হলে থাকবে বৈরী প্রকৃতি। হ্যাঁ, বৈরী প্রকৃতি নির্দেশ করে। আর মেঘ দ্বারা কি নির্দেশ করে, এই প্রশ্নটা আবার ইম্পর্টেন্ট। দেখো, মেঘ দ্বারা যা নির্দেশিত হয় তা হচ্ছে, মেঘ এখানে বিপদ ও প্রতিকূলতার প্রতীক, বিপদ ও প্রতিকূলতার, প্রতিকূলতার প্রতীক। ওকে, প্রতীক, এটা একটু মনে রেখো। ঘন বর্ষা, এখানে বর্ষাটা আসলে কিসের ইঙ্গিত করতেছে? যদি এই প্রশ্নটা করে বর্ষা, তবে তোমরা সবাই পাশে লিখবা দুর্যোগের ইঙ্গিত করে। কিসের ইঙ্গিত? দুর্যোগ। ঠিক আছে, বর্ষাটা দুর্যোগের ইঙ্গিতবাহী, দুর্যোগের ইঙ্গিত, ইঙ্গিত বহন করে, বহন করে। এবার সবাই বলো লেখা হয়েছে কিনা, বইতে লিখবা, সবাই বইতে লিখবা। ঠিক আছে, বর্ষা এই জায়গায় দুর্যোগের ইঙ্গিত বহন করে। এবার আমি এই সাইডে একটা দাগাবো, হ্যাঁ, এই সাইডে একটা দাগাবো, এখানে একটা হেডিং দিব, সাহিত্যের মিল, সাহিত্যের মিল সমূহ, মিল সমূহ। এটা নতুন একটা টপিক। কেমন টপিক আমি তোমাদেরকে বলি। গগন এই শব্দটা আমরা অন্য জায়গায়ও পাইছি। কিভাবে পাইছি আমি বলি, মনে আছে? নিশ্চল, হ্যাঁ, নিশ্চল বা স্থানুর, স্থানুর একটা লাইন ছিল না? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, মানে কি বলতো? সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করছে। তো ওই জায়গায় আকাশ শব্দের প্রতিশব্দ হিসেবে কি ব্যবহার করছিলাম? এই যে দেখো, স্থানুর মানে নিশ্চল আকাশ। ওকে, আরেকটা লাইন ছিল মনে আছে? নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কূপী, গভীর রাতের আকাশে যেভাবে মেঘ গর্জন দিয়ে ওঠে, ঠিক ওইভাবে বিভীষণ উত্তর দেয়। তার মানে এই জায়গায় অম্বর মানেও কি? অম্বর, অম্বর মিনসও কিন্তু আকাশ, আকাশ। ক্লিয়ার? এইবার দেখো, এই যে গর্জন আছে না, গর্জন, বিভীষণের প্রতি মেঘনাদে গর্জনের প্রতিশব্দ হিসেবে কপি লেখা হয়েছিল, গর্জন। সবারই মনে থাকার কথা। এইগুলো একটু মিলায় মিলায় রাখো, তাহলে অনেক অভিধান বা ভোকাবুলারি সম্পর্কে তোমার ধারণাটা বাড়বে। তাহলে দেখো, এই লাইনটা আমি শেষ করি। এই লাইন থেকে কি কি এমসিকিউ আসতে পারে? গগনে গরজে মেঘ মানে আকাশে মেঘ গর্জন করতেছে, এটা সাধারণ অর্থ। বাট এটার দার্শনিক অর্থটা কি বলতো? গগনে গরজে বলতে বৈরী আবহাওয়া বা প্রকৃতিকে নির্দেশ করছে। এই জায়গায় বিপদ আপন্ন কৃষকের একটা অবস্থা বুঝাইছে, বিপন্ন অবস্থাকে বুঝাইছে। মেঘ বলতে বিপদ ও প্রতিকূলতার প্রতীক হিসেবে ধরা হয়েছে, এবং বর্ষা এই জায়গায় দুর্যোগের ইঙ্গিত বহন করতেছে। ক্লিয়ার? কুলে একা বসে আছি নাহি ভরসা, এই জায়গায় যে কুল শব্দটা ব্যবহার করছে না, বলো এই কুল মানে কি জানো? এই কুল শব্দটার অর্থ হচ্ছে তার ক্ষেতটা, হ্যাঁ, তার ক্ষেত। এখন এই ক্ষেতটা যদি প্রশ্ন আসে যে দেখতে কেমন, এই ক্ষেতটা দেখতে কেমন, তবে তোমরা টেস্ট পেপার ঘাটাইলে দেখবা তিনটা অ্যান্সার আসে। এই ক্ষেতটা দেখতে তিনটা অ্যান্সার পাবা। এক, এই ক্ষেতটা দেখতে দ্বীপের মতো, কারণ পাঠ পরিচিতিতে গেলেই পাবা যে দ্বীপের মতো, হ্যাঁ। তারপরে পাবা এই ক্ষেতটা ছোট, কারণ এর পরের প্যারাতেই সে বলে এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এরপরে আমরা যেটা পাই যে স্রোতে বিলীন হয়ে যেতে পারে এমন একটা
ক্ষেত, স্রোতে বিলীন হয়ে যাবার মতো, হয়ে যাবার মতো। তার মানে ক্লাসটা এমন ভাবেই আমি সাজাইছি যে এমসিকিউ করার তোমাদের প্রয়োজন নাই আলাদাভাবে। ক্লিয়ার? দেখো, কুলে একা বসে আছি, নাহি ভরসা। তার মানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বসে আছে, তার জীবনের উপর কোনো ভরসা নেই। ঠিক আছে? কিসের ভরসা নেই? এই যে জীবনের, জীবনের কোনো ভরসা নেই। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার। ওকে? রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি মানে কি বলতো? আমরা বলি না রাশি রাশি চাল, ডাল, ধান। তার মানে রাশি রাশি বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বুঝাইছে, কোয়ান্টিটি। তাহলে এবার বলতো, যদি কোয়ান্টিটি হয় তবে কোয়ান্টিটিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে বলতো? কোয়ান্টিটি, তোমাদের তো পার্টস অফ স্পিচ পড়াই ফেলছি। ওমা, তোমাদের তো অনেক কিছু পড়াইছি। বলতো কোয়ান্টিটি, পরিমাণ, এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ধানের কোয়ান্টিটি বুঝাইছে না। তার মানে ধান যদি নাউন হয় তাহলে ওটার কোয়ান্টিটি হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাংলায় আমরা বলি বিশেষণ, বিশেষণ। এখান থেকে একটা প্রশ্ন আসে, যেটা কোন ধরনের বিশেষণ? মনে রাখবা, দুইটা এক জাতীয় শব্দ যখন পর পর বসে, দুইটা এক জাতীয় শব্দ, যেমন রাশি রাশি এক জাতীয় শব্দ, ভাড়া ভাড়া এক জাতীয় শব্দ, এদেরকে বলা হয় নির্ধারক বিশেষণ। কোন বিশেষণ বলা হয়? নির্ধারক। কারণ এটা নির্দিষ্ট করে দিছে। নির্ধারক মানে কি? এটা নির্দিষ্ট করে দিছে যে ধানের অ্যামাউন্টটা বা কোয়ান্টিটিটা কেমন। রাশি রাশি মানে অনেক। ভাড়া ভাড়া মানে কি জানো? ধানের স্তূপ। ভাড়া ভাড়া শব্দটার অর্থ কই লিখবো? ভাড়া ভাড়া শব্দটার অর্থ এখানে লিখি যে ধানের, এক মিনিট, ধানের স্তূপ। হ্যাঁ, ধানের স্তূপ। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। তার মানে আমরা এই রচনায় পড়ছি না যে ধান কাটা মানে কি? কর্ম সম্পাদন হওয়া। তার মানে কি? তার কার্য সাধিত হয়েছে, তার লাইফে তার কার্য যা ছিল তা সাধিত হয়েছে। ওকে, বুঝা গেছে? এবার কি বলতেছে? ভরা নদী ক্ষুরধারা খর পরশা। তার মানে ভরা নদী খর ক্ষুরধারা খর পরশা কথাটার অর্থ আমি তো বুঝতেই পারতেছি, বুঝাইতেই পারতেছি যে এই জায়গায় এটা হচ্ছে বিপদ, বিপদের একটা সংকেত, যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সাথে এটা কিন্তু বৈরী প্রকৃতিও নির্দেশ করে, বা প্রতিকূল প্রকৃতি নির্দেশক একটা চরণ। বোঝা গেছে? যদি প্রশ্ন আসে বিপদ নির্দেশক চরণ কোনটা? ভরা নদী ক্ষুরধারা খর পরশা। ক্ষুরধারা মানে কি বলতো? ক্ষুরধারা কথাটার অর্থ হচ্ছে খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো, ধারালো। আর খর বর্ষা বলতে কি? বর্ষার মতো, বর্ষার মতো তীক্ষ্ণ। খোঁচা দিলেই একদম সে শেষ হয়ে যাবে। তার মানে ইজিলি বোঝা যায় যে ভরা নদী ক্ষুরধারা আর খর পরশা মানে বিপদটাকেই বুঝাইতেছে, বিপদ নির্দেশক। আর বৈরী আবহাওয়া, আবহাওয়া এত খারাপ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। বলতেছে কাটিতে কাটিতে ধান, অর্থাৎ কার্য সম্পাদন করতে করতে মৃত্যুটা সন্নিকটে চলে আসছে। হ্যাঁ, তাহলে একটু লিখি যে কার্য সম্পাদন, সম্পাদন করতে করতে, করতে করতে মৃত্যু ঘনিয়ে এলো। এবার বলো তোমাদের বইতে তোলা হয়েছে কিনা? কিভাবে কোয়েশ্চেন আসবে না আসবে সব এখানে লিখে দেওয়া আছে। তোমরা দয়া করে একটু ভালো মতো পড়বা। এমসিকিউ পারবা, তোমাদেরকে আটকানো যাবে না তোমরা যদি খুব সুন্দর মতো এই জিনিসগুলো একটু পড়ে রাখো। না, আসলে বর্ষাটা সরাসরি এই জায়গায় মৃত্যুকে ইন্ডিকেট করে না। বর্ষাটা আসলে দুর্যোগের ইন্ডিকেট করে। তো মানুষের জীবনে মৃত্যুটাও একটা দুর্যোগের মতোই। ঠিক আছে? সরাসরি না, এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম আর কি। এবার একটু দেখো, একখানি ছোট ক্ষেত আমি একলা।
একখানি ছোট ক্ষেত। এই ক্ষেতটা ছোট আমরা আগেই পড়ছি। যদি প্রশ্নটা আসে যে এই ছোট ক্ষেতটা কিসের, হ্যাঁ কিসের ইঙ্গিত বহন করে, যদি এই প্রশ্নটা পাও, কারণ রূপক না, ইঙ্গিত বহন করে, তবে দুই ধরনের অ্যান্সার তোমরা পাবা। অপশনে থাকবে, হ্যাঁ অপশনে থাকবে এক, পৃথিবী। এক হচ্ছে পৃথিবী, এটা সাধারণ অর্থে থাকবে পৃথিবী, এটা রাইট অ্যান্সার, স্বাভাবিক। আর দ্বিতীয়টা পাবা হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র দুইটাই কিন্তু কারেক্ট। আর যদি প্রশ্নটা আসতো যে ক্ষেতটা দেখতে কেমন, তো এটা তো আগের বারই আমরা পড়ছি, একখানে ছোট ক্ষেত আমি একলা। তাহলে এই যে তিনি বলছে না আমি একলা, এই আমি একলা দ্বারা আসলে কি প্রকাশিত হয়েছে? আমি একলা দ্বারা কি প্রকাশিত হয়েছে? যে কবি, আমাদের শিল্পের যে স্রষ্টা, সে একাকী, প্রচুর একাকী। একাকী, সে কেমন? সে অসহায়। অসহায়, সে কেমন? সে নিঃসঙ্গ। মানে একাকীর যে প্রতিশব্দগুলা পাবা প্রত্যেকটাই কিন্তু এটার অ্যান্সারের সাথে যাবে। ঠিক আছে? চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তার মানে এই বাঁকা জলও কিন্তু আসলে বিপদের প্রতীক হিসেবেই ধরতে পারি আমরা। বিপদ বা বিপদ সংকেত তার আশেপাশে। আমরা মাঝে মাঝে বলি না যে আমার আশপাশে তো খুব বিপদ চলতেছে, বাঁকা জল চলতেছে, আমার শনির দশা, চারিদিকে কাল যাইতেছে আমার, তো বলতেছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই কবিতায় আরেকটা লাইন দ্বারা বৈরী প্রকৃতি নির্দেশিত হয়, সেটা হচ্ছে এই লাইনটা, বৈরী প্রকৃতি নির্দেশিত লাইন, প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি নির্দেশক চরণ। তাহলে আশা করি ক্লিয়ার। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখন বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কাল স্রোতের প্রতীক। কাল স্রোতের প্রতীক। ওকে, এইবার একটু খেয়াল করো সবাই, খুব ভালো মতো একটু খেয়াল করো, শেষ করে দিচ্ছি। প্রতীক, এই যে বাঁকা জল, শব্দার্থতেও পাবা। পরপারে দেখি আঁকা। এবার কৃষক পরপারে তাকাইল। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। কৃষক যে পারে আছে তার বিপরীত পারে সে তাকাইছে। সে পারে তাকায় সে দেখলো পরপারে দেখি আঁকা, ছবির মতো আঁকা একটা গ্রাম। তরু ছায়া মসি মাখা, তরু মানে কি? তরু মানে গাছ। গাছের ছায়ায়, গাছের ছায়ায়, তরু ছায়া মানে গাছের ছায়ায়, আর মসি মাখা মানে কালচে ভাব, মানে অন্ধকার ভাব। হ্যাঁ, কালচে অন্ধকার ঘনিয়ে আছে, ঘনিয়ে আছে, মানে তার এই পারেও বিপদ, ও পারেও বিপদ। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, পুরা গ্রামটাই অন্ধকার হয়ে আছে প্রভাত বেলা। পরীক্ষায় একটা জিনিস আসবে, সেই জিনিসটা কি জানো? যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে, কোন কাল না কিন্তু, কোন সময়ের কথা, কোন সময়ের কথা উল্লেখ আছে, এটা আমি তোমাদের কাল দেখাবো সলভ ক্লাসে। হ্যাঁ, কোন সময়ের কথা উল্লেখ আছে? তাহলে অ্যান্সার কি দিবা বলো তো? সকালবেলা বা প্রভাত বেলা। ওকে, কোন সময়। এবার একটু বলি, পরীক্ষায় খুব সুন্দর একটা কোয়েশ্চেন করবে যে তোমরা বলো তো নিসর্গ বা নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে কোন লাইন দ্বারা? নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে কোন লাইনের মাধ্যমে? প্রথম কথা তোমরা বলবা ভাই নৈসর্গিক কথাটাই তো জীবনে প্রথমবার শুনছি, তাই না? আমি তোমাদের সিম্পলি বুঝাই দিচ্ছি নৈসর্গিক কথাটার অর্থ কি। নৈসর্গিক কথাটা আসছে হচ্ছে নিসর্গ শব্দটা থেকে। নিসর্গ এই শব্দটা থেকে, নিসর্গের সাথে ইক প্রত্যয়টা যুক্ত হয়েছে। নিসর্গ মানে কি জানো? নিসর্গ মানে প্রকৃতি, প্রকৃতি। আর এটার সাথে ইক প্রত্যয়টা যখন যুক্ত হয় তখন কি হয়? এই জায়গায় হয় নৈসর্গিক, নৈসর্গিক, আর এই জায়গায় হয় প্রাকৃতিক, প্রাকৃতিক। এই পুরা রচনায় তোমরা একটা জিনিস দেখো, তোমরা বিপদ পাইছো, তোমরা প্রতিকূল পরিবেশ পাইছো, হ্যাঁ তোমরা কাল স্রোত পাইছো, বাট এই চার লাইন একটু পড়ে দেখো তো, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এই চারটা লাইনে নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ হয়েছে বা প্রাকৃতিক চেতনার বহিঃপ্রকাশ হয়েছে। দেখো প্রাকৃতিক একটা লাইন,
হ্যাঁ, এটা পুরা প্রাকৃতিক একটা লাইন, এই যে এতটুকু, এই 4 লাইন আমি তোমাদেরকে একটু দাগাই দিলাম, ঠিক আছে। এর ভিতর থেকে যদি একটা প্রশ্ন আসে, সে প্রশ্নটা আসবে কোত্থেকে জানো? এই পরপার থেকে। যে পরপার বলতে কি বুঝাইছে? পরপার বলতে সাধারণ অর্থে গ্রামীণ প্রকৃতিকে বুঝাইছে। হ্যাঁ, পরপার মানে গ্রামীণ প্রকৃতি। তাহলে এখানে আমি লিখলাম যে এইটা দ্বারা গ্রামীণ প্রকৃতি প্রকাশ পাইছে, এইটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। বাট এই কবিতা তো সাধারণ অর্থের কোনো কবিতা না, এটা তো একটা ভাবার্থ বা দার্শনিক অর্থ আছে। দার্শনিক অর্থটা হচ্ছে মৃত্যুর ওপারের জগৎ, মৃত্যুর ওপারের জগৎ। তো লিখলাম মৃত্যুর ও পারের জগৎ। জগৎ কিসের অর্থ? এই যে পরপারে দেখি আঁকা, এটার অর্থ। পরপার বলতে গ্রামীণ প্রকৃতি এবং মৃত্যুর ওপারের জগৎকে ইন্ডিকেট করছে। তাহলে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, তার মানে আবারও নিঃসঙ্গ, একাকী, অসহায়ত্বটা নির্দেশিত হলো। আমি এবার লাইনটাকে ক্লিয়ার করে দেই। কৃষক বলতেছে একখানি ছোট ক্ষেত আমি একলা। ছোট্ট একটা ক্ষেত, যে ক্ষেতটা দ্বারা কিসের পৃথিবী এবং তার কর্মক্ষেত্রের ইঙ্গিত বহন করে, এবং এটা দেখতে ছোট, দ্বীপের মতো, এবং স্রোতে বিলীয়মান হয়ে যেতে পারে। চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা। তো এই কৃষকের চারিদিকে বিপদ। চারিদিকে কি? চারিদিকে বিপদ। আচ্ছা, পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘের আঁকা প্রভাত বেলা বলতে গ্রামীণ নৈসর্গিক একটা চেতনার বহিঃপ্রকাশ ঘটছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, যে এই পারে ক্ষেতটা খুবই ছোট এবং আমি একলা। কবিতাটা কিন্তু মোটেও সহজ না। হ্যাঁ, একটু বুঝে শুই না, একটু বুঝে শুই না। তার মানে এখানে কবি কিসের আশঙ্কায় আছে বলতো? চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আসলে এখানে আমরা দেখতেছি কবি প্রচুর অসহায়, অসহায়ত্ব প্রকাশিত হলো, তাই না? তার অসহায়ত্ব প্রকাশিত হয়েছে, যে তার কিছু করার নাই। তো চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তার মানে তার কিছুই করার নাই জীবনে, ঠিক আছে। সে ভয় পাচ্ছে যে কালের গর্ভে সে বিলীন হয়ে যাচ্ছে। কালের গর্ভে, কালের গর্ভে মানে গর্তে সে কি হয়ে যাচ্ছে? সে বিলীন হয়ে যাওয়ার একটা ভয় পাচ্ছে। বিলীন হবার ভয় প্রকাশ পায়, প্রকাশ পেল। কোনো এমসিইউতে আটকাবা না তোমরা। ঠিক আছে, একটু সবাই একটু কষ্ট করে মনোযোগ দে ভাই, একটু মনোযোগ দে। এইবার দেখ, গান গেয়ে তরিবে কে আসে পারে। Every night in my dream I see you, I feel। গলা শেষ। আচ্ছা যাই হোক, গান গেয়ে তরিবে, দেখো অর্থাৎ কেউ একজন, আমাদের কৃষক মনে করতেছে কেউ একজন, একজন গান গায়া। হ্যাঁ, গান গেয়ে, কেউ আবার সাইয়ারা সংটা লাগাই দিও না। গান গেয়ে নৌকা বহন করে, নৌকা বহন করে, হ্যাঁ কোথায় আসতেছে? এই কূলে আসতেছে। এইবার সে একটা হোপ পাইলো জীবনে, এই কূলে আসছে, আসছে। তার মানে একটু মনে রেখো, এই তরিটা কিন্তু মহাকালের প্রতীক। এই তরিটা কিসের প্রতীক? এই তরিটা কিন্তু মহাকালের প্রতীক। মহাকাল। আচ্ছা, মহাকাল কি বলতো? মহাকাল হচ্ছে এমন একটা সত্তা, যেই সত্তাটা শুধু মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে গ্রহণ করে না। দেখে যেন মনে হয় চিনি উহারে, এই উহাটাকে, এই মাঝিকে তার চেনা চেনা লাগছে। মাঝিকে, হ্যাঁ মনে কর, ও আমি তোকে টাইটানিকে দেখছিলাম, কি জানি দুষ্টামি করে দুষ্টু ছেলেটা। আচ্ছা, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায়, মানে খুব দ্রুত সে চলে যাচ্ছে, বাতাসের বেগে খুব দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ, বাতাসের বেগে খুব দ্রুত চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়, কোনো দিকে তাকাচ্ছে না। দেখো, এখান থেকেই প্রশ্নটা আসবে, তার কোনো দিকে না তাকানোর কারণ কি? কারণ তিনটা আসতে পারে। কি কি? দেখো, যে ঘটনাগুলা তার হচ্ছে, মানে পারিপার্শ্বিক যে ঘটনাগুলা হচ্ছে, পারিপার্শ্বিক, হ্যাঁ পারিপার্শ্বিক যে ঘটনা ঘটছে, পারিপার্শ্বিক ঘটনায় সে অনাগ্রহী। অনাগ্রহী মানে আশেপাশের যে ঘটনাগুলা ঘটতেছে, সে আশেপাশের ঘটনাতে আসলে
তার খুব একটা আশা আকাঙ্ক্ষা নাই, হ্যাঁ, সে টোটালি এটাকে কি করতেছে, অবহেলা করতেছে। মানে কৃষকের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কিরকম, ইগনোর, টোটালি ইগনোর, ঠিক আছে। মানে তার কাছে ব্যক্তি সত্তা, মানে একটা ব্যক্তি যে বিপদে আছে, এই ব্যক্তি সত্তার ভ্যালু নাই। ব্যক্তি সত্তার কি নাই বলতো, ব্যক্তি সত্তা মুখ্য নয়, মুখ্য না, ঠিক আছে। এবার দেখো বস্তু জগতের প্রতি, বস্তু জগতের প্রতি তিনি সে বিচলিত না, বিচলিত না। পরীক্ষায় প্রশ্নটা আসবে কিভাবে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে বহুপদী সমাপ্তি সূচক। ওকে, বহুপদী, বহুপদী, বহুপদী প্রশ্নটা দিয়ে বলবে এই যে কোনো দিকে না তাকানোর কারণ কি, বলছে কোনো দিকে নাহি চায়, অর্থাৎ তাকানো, সে কোনো দিকে তাকাচ্ছে না, এটার কারণ কি, কারণ পারিপার্শ্বিক ঘটনায় সে অনাগ্রহী, আশেপাশে কি ঘটতেছে সেটা তার জন্য মুখ্য না, ব্যক্তিসত্তা তার কাছে মুখ্য না, বস্তু জগতের প্রতি সে বিচলিত না, ঢেউগুলাও নিরুপায় ভাঙে দুধারে। তো নদী ভাঙনের কথা তোমরা সবাই শুনছো, এখানে সেই জিনিসটাই হচ্ছে, একটা দুর্যোগ চলতেছে। কি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। ওকে, দেখো দেখে যেন মনে হয় চিনি উহারে, তার মানে এইটা 2x, দুইবার পেলাম এই লাইনটা, যে তারপরও মনে হচ্ছে তাকে হয়তো বা সে চেনে। এবার আসো, ওগো, ওগো শব্দটা কিন্তু একটা আবেগ, আবেগ, কোন আবেগ বলতো, তোমরা কিন্তু পারো, এটা সম্বোধন আবেগ, তাহলে এখানে আমি লিখলাম এটা হচ্ছে একটা সম্বোধন আবেগ। ওকে, ওগো তুমি, তুমি বলতে এই জায়গায় মাঝি বলতেছে ওগো তুমি কোথায় যাও, মাঝিকে সে জিজ্ঞেস করতেছে কোথায় যাও, কোন বিদেশে। আর বিদেশ বলতে আমি তোমাদেরকে কি বুঝাইছি বলতো, বিদেশ বলতে চিরায়ত শিল্পলোক, চিরায়ত শিল্প লোক। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু বলি চিরায়ত শিল্পলোক মানেটা কি। চিরায়ত শিল্পলোক মানে এমন একটা প্লেস, এটা একটা প্লেস, হ্যাঁ, এটা একটা প্লেস যেই জায়গায় কর্মীর থেকে কর্মের মূল্য অধিক, কর্মের মূল্য বেশি। বুঝছো কিনা, ডাক দিছে হেই মাঝি প্লিজ কাম টু মি, হেল্প মি। মাঝি শুনতেছে, মাঝিকে বলল ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি বলতো, বারেক মানে একবার, একবার। ভিড়াও মানে কি বলতো, থামাও, থামাও। তরি মানে কি বলতো, নৌকা। কুলেতে এসে মানে কি বলতো, আমার পারে এসে, হ্যাঁ, আমার পারে এসে, আমার পারে এসে, মানে রিকোয়েস্ট করতেছে যে প্লিজ বিড়াল আমার পারে এসে তুমি একটু পার্ক করো তোমার টাইটানিকটাকে প্লিজ, তারপর আমাকে ব্লক ব্লক করে দাও, আই ডোন্ট কেয়ার। বলতেছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এইটা বারেক বলতে এটা সন্ধি বিচ্ছেদ করলে আসে বার যোগ এক, মানে একবার। যেও যেথা যেতে চাও, তারপরে কি বলতেছে, তারপর যেখানে খুশি, যেখানে খুশি। ওকে, তারপর যেখানে খুশি সেখানে যাও, সে খানে যাও, যারে খুশি তারে দাও, যে তোমার যাকে ইচ্ছা তারপর তাকে দিও, শুধু তুমি নিয়ে যাও প্লিজ, তুমি আমার সোনার ধানগুলাকে নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক মানে কি বলতো, সামান্য সময়ের জন্য একটু হেসে আসো, নিজের ইচ্ছায় সামান্য সময়ে আমাকে দাও। তাহলে আমি এখানে লিখলাম যে নিজের ইচ্ছায়, ইচ্ছায় সামান্য সময়, সামান্য সময়, ওকে, সময় আমাকে, আমাকে দাও। আসো তুমি একটু আসো প্লিজ, আমাকে উদ্ধার করো, আমার সোনার ধান কুলেতে এসে। এই যে এই জায়গায় যে বলছে না নিয়ে যাও, কি নিয়ে যাওয়ার কথা বলতেছে, সোনার ধান, সোনার ধান সে নিয়ে যাওয়ার কথা বলতেছে। লেখো ডান। এই যে শেষ, এখনই শেষ, আসো।
ঠিক আছে, এইবার একটু দেখো, যত চাও তত লও। আচ্ছা বলো তো, যত চাও, হ্যাঁ এখানে বলছে যত চাও তত লও। এই লাইনটা একটু খেয়াল করো তো, কি নিতে বলছে বলো তো, কি নিতে বলছে? যত চাও তত লও মানে কি? ধান নেওয়ার কথা বলছে না? এই দেখো, ধান নেওয়ার কথা বলছে না? একটু চিন্তা করে দেখো তো, ধান কি একটা বিশেষ্য পদ না? একটু খেয়াল করো তো, বিশেষ্য পদের রিপ্লেসমেন্টে যে পদটা বসছে দেখো, যত আর এই যে তত, যত তত কি? ধান। যত চাও তত লও, তার মানে এই যত তত এখানে কি বলতো, এরা কিন্তু একটা সাপেক্ষ। কারণ আমরা জানি বিশেষ্যকে রিপ্লেস করে সর্বনাম, আর যেই সর্বনামগুলো ডাবল ডাবল থাকে, যত তত, যিনি তিনি, যে সে, যাহারা তাহারা বা যারা তারা, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে এই ব্যাকরণিক টার্মগুলো একটু তোমরা পড়ে রেখো, সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে? তার মানে যত চাও তত লও। তরণী কথাটার অর্থ কি জানো? তরণী কথাটার অর্থ হচ্ছে পানিতে বহমান যানবাহন। পানিতে বহমান, বহমান মানে প্রবাহিত হয় আর কি, বহমান যানবাহন, যানবাহন। তাহলে পানিতে যে যানবাহনটা বহন হয়, এই জায়গায় সেটা কি? এই জায়গায় সেটা নৌকা। হ্যাঁ, নৌকা বা মহাকালের প্রতীকটা। তরণী পড়ে মানে কি জানো? তরণী ভরে তোমার যত ইচ্ছা তুমি তত ধান আমার থেকে নিয়ে যাও, মানে আমার কর্মগুলাকে তুমি গ্রহণ করো। আর আছে, আর নাই, দিয়াছি ভরে, মানে যত ছিল সবই আমি তোমাকে দিয়ে দিছি। যত ছিল, হ্যাঁ যত ছিল আমি সব তোমাকে দিয়ে দিলাম। এবার বলতেছে এতকাল নদীকূলে, অর্থাৎ এতদিন ধরে আমি যা রোপণ করেছি, এতদিন ধরে, এত দিন ধরে, ধরে রোপণ করা, রোপণ করা শস্য, এতদিন ধরে রোপণ করা শস্য, যাহা লয়ে ছিল ভুলে। যাহা মানে কি? যা, যাহা লয়ে মানে নিয়ে, যা নিয়ে ছিলাম আমি ভুলে, ছিলাম আমি, হ্যাঁ ছিলাম আমি। মানে এই জিনিসটা কখন বলে মানুষ জানো? ধরো প্রেম করছে, প্রেম করে ছেঁকা খাইছে, 3 বছর প্রেম করছে, তারপর বন্ধুর কাছে যেয়ে বলতেছে, ও বন্ধু, এতদিন আমি যাকে নিয়ে ছিলাম, আমার জগতে যে ছিল, আমি ভুলেছিলাম পুরো জগৎটা, সে আমাকে ছেড়ে চলে গেছে। ছেঁকা খাইছে। তো ছেঁকা খাবি বেটা, আমার ক্লাস না করে যদি এসব করস তো ছেঁকা খাবি না? বলতেছে এতকাল নদীকূলে, অর্থাৎ এতদিন ধরে এই নদীর পাড়ে আমি যা রোপণ করেছি, যা নিয়ে আমার জগৎটা ছিল, সকলে দিলাম তুলে, মানে সব তাকে দিয়ে দিলাম। সব কর্ম এই নৌকায়, এই মহাকালে বা এই নৌকায় সে কি করলো বলতো? নৌকায় সে কি করলো? তুলে দিল, তুলে দিল। ওকে, সে তুলে দিল। থরে বিথরে, থরে বিথরে মানে কি বলতো? সুশৃঙ্খল ভাবে। সু, কি লিখলাম এটা? সুশৃঙ্খল ভাবে, বুঝা গেল? সকলে দিলাম তুলে, থরে বিথরে। আর তোমরা ফেব্রুয়ারি 1969 কি পাবা বলতো? থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে, এরকম লাইন পাবা। প্রথম লাইনের একদম শেষের দিকে থরে থরে শব্দটা পাবা। আর এখানে আছে থরে বিথরে, ওখানেও সুশৃঙ্খল ভাবে বা সুবিন্যস্ত ভাবে, এখানেও একই অর্থে ব্যবহার করছে। এখন আমারে লহ না করুণা করে, এইবার সে বলতেছে ধান তো তুমি নিলা ঠিক আছে, এখন আমাকেও লহ, লহ মানে নাও, এখন আমাকেও নাও করুণা করে, অর্থাৎ আমার উপরে দয়া করে আমাকে নাও। একটা প্রশ্ন আসবে, মানুষ মাত্রই মুক্তি পিয়াসী, এই প্রশ্নটা আসবে, মানুষ মাত্রই মুক্তি পিয়াসী কোন চরণ দ্বারা, কোন চরণ দ্বারা নির্দেশিত হয়? এই লাইনটা আসবে, মানে প্রত্যেকটা মানুষই মুক্তি চায়, সেফ থাকতে চায়। এই যে এখন আমারে লহনা করুণা করে, যে এবার আমাকেও নাও, আমাকেও সেভ করো। তার মানে মানুষ মাত্রই মুক্তি পিয়াসী, এই ফিলোসফিক্যাল লাইনটা এই লাইন দ্বারা প্রকাশ পায়। ঠিক আছে, এখন প্রশ্নটা যদি আসে যে কেন সে তরিতে স্থান পেতে চায়, তাহলে দেখবা তার তরিতে স্থান পাওয়ার কারণটা কি, কেন? এক, সে টিকে থাকতে চায়, অর্থাৎ কৃষক টিকে থাকতে চায়। কৃষক টিকে
থাকতে চায়, কারণ এই কারণে সে রিকোয়েস্টটা করছে। মানে তার অনুনয় করার কারণ কি, প্রশ্নটা আসবে এইভাবে। অনুনয়, অনুনয় মানে রিকোয়েস্ট। অনুনয় করার কারণটা কি? অনুনয় করার কারণটা কি? সে কেন অনুনয় করছে, রিকোয়েস্টটা কেন করছে? কারণ সে টিকে থাকতে চায়। দ্বিতীয়ত, মহাকালে স্থান লাভ করতে চায়। কোথায়? মহাকালে। মহাকালে কি লাভ করতে চায়? স্থান লাভ করতে চায়। স্থান লাভ করতে চায়। এই দুইটা কারণে বলছে এখন আমার আল্লাহ না করুণা করে। এবার লাস্ট প্যারা দেখো, লেখো ডান। এই যে শেষ, এখনই শেষ। হ্যাঁ, পুরো কবিতাটা এটা পড়াইনি, আমি বুঝাই দিতেছি। ওকে, বলতেছে দেখো, ঠাই নাই ছোট সেতুরি, অর্থাৎ জায়গা নাই, জায়গা নেই ছোট সেতুরি। কাকে নেওয়ার মতো জায়গা নাই বলতো? কৃষককে নেওয়ার, কৃষককে নেবার কি নাই? জায়গা নেই। কৃষককে এখন নেবার কোনো জায়গা নেই, কারণ তরিটা খুবই ছোট, নৌকাটা খুবই ছোট। আমারই সোনার ধারণে গিয়েছে ভরি, অর্থাৎ তার কর্মফলেই, হ্যাঁ, তার কর্মফলেই ভরে গেছে, ভরে গেছে। কি নাইস, গেছে। শ্রাবণ গগন ঘিরে, গগন শব্দটা দুইবার পাওয়া যায়। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। কথাটার অর্থ কি বলতো? যে শ্রাবণের আকাশে, শ্রাবণের আকাশে, আকাশে কি থাকে বলতো? মেঘ যখন থাকে, মেঘ যখন বিদ্যমান, বা মেঘ যখন থাকে, হ্যাঁ, বিদ্যমান। শ্রাবণের আকাশে ঘন মেঘ যখন ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন উপরে। তাহলে প্রশ্ন আসবে কি জানো? যে শূন্য নদীর তীরে রহিন উপরে বলতে কি বুঝাইছে? বলতে কৃষকের একাকিত্ব, এটা বুঝাইছে। একাকিত্ব কি? কৃষকের অসহায়ত্ব, অসহায়ত্ব এটা বুঝাইছে। কৃষকের নিঃসঙ্গতা এটা বুঝাইছে, নিঃসঙ্গতা এটা বুঝাইছে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে এভাবে যে বলতো শূন্য নদীর তীরে পড়ে থাকার কারণ কি, কেউ কি লিখতে পারবা যে শূন্য নদীর তীরে পড়ে থাকার কারণ কি বলতো? কারণ বলতো পড়ে থাকার কারণ, শূন্য নদীর তীরে পড়ে থাকার থাকার কারণ কি বলো? শূন্য নদীর তীরে পড়ে থাকার কারণ কি? এক, নৌকা বা মহাকাল তাকে স্থান দেয়নি। লেখো, মহাকাল স্থান না, স্থান না দেওয়ায়, স্থান না দেবায়, দেবায়। ওকে, এক। দুই, জায়গা না পাওয়ায়, অর্থাৎ ঠাঁই না পাওয়ায়, ঠাঁই না হবায়। এটা গেল দুই। আর তিন কি হবে বলতো? তিন, কর্মীর মূল্য না থাকায়, মূল্য না থাকায়। এই তিনটা কারণে আমরা দেখি পুরো রচনাটা পড়ার পর, যেখানে বলছে না শূন্য নদীর তীরে সে পড়ে আছে কেন? এক, কর্মীর তো মূল্য নাই, তো মহাকাল তো তাকে গ্রহণ করবে না। দুই, মহাকালে সে স্থান পায়নি, মহাকাল তাকে স্থান দেয়নি। তিন, সে ঠাঁই পায় নাই, কারণ জায়গাটা অনেক সংকুলান ছিল। এবার কি বলছে? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটা দ্বারা কি প্রকাশিত হলো? এটা দ্বারা তার অসহায়ত্ব প্রকাশিত হলো, অসহায়ত্ব প্রকাশিত হলো, এবং ব্যক্তি সত্তা যে মূল্যহীন সেটাই প্রকাশ পেল। ব্যক্তি সত্তা মূল্যহীন, মূল্যহীন সেটা প্রকাশ পেল। ডান। এবার আমি তোমাদের পুরাটা বুঝাইতেছি, দেখো এবার একটু বোঝার চেষ্টা করো পুরাটা শুরু থেকে। হ্যাঁ, দেখো,
কই গেল? ওকে, এটার তো দরকার আছে, এটাতে কাটা যাবে? দিলাম কাইটটা, দেখি কি হয়। না যায় না, যদি না যায় তাহলে না কাটি। ওকে, খেয়াল করো কবিতাটা কই। ওকে, শুরু। হ্যাঁ, দেখো লাস্ট ফাইনাল টাইমের মতো বলতেছি, দেখো। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে গরজে মেঘ মানে কি? আকাশে মেঘ গর্জন করতেছে, ঘন বর্ষার টাইম, দুর্যোগ ভাবাপন্ন একটা ওয়েদার। হ্যাঁ, বুঝে গেল? বৈরী প্রকৃতি নির্দেশ করতেছে। আর মেঘটা কি? বিপদ এবং প্রতিকূলতার প্রতীক। এমন একটা জায়গায় কুলে একা বসে আছে, নাই ভরসা। কৃষক একা একা বসে আছে তার কর্ম সম্পাদন করার পর। সে ভয় পাচ্ছে, সে আশঙ্কাগ্রস্ত যে তার সব কর্ম হয়তোবা এই নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো চারা, অর্থাৎ তার পুরা লাইফের কর্মজীবনটা প্রায় শেষ। ভরা নদী খুরধারা খড় পরশা, যে তার আশেপাশে যে নদীটা আছে সেই নদীর পানিটা খুরের মতো ধারালো, বর্ষার মতো ধারালো। তারপর সে বলতেছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো জীবনে কর্ম সম্পাদন করতে করতে তার মৃত্যুর টাইমটা চলে আসছে, বর্ষাটা চলে আসছে, বিপদ চলে আসছে, বা একটা দুর্যোগ চলে আসছে তার জীবনে। ঠিক আছে, এরপর সে বলতেছে কি, দেখো, একখানি ছোট ক্ষেত আমি একলা। অর্থাৎ তার এই ক্ষেতটা, অর্থাৎ তার পৃথিবী বা কর্মক্ষেত্রটা খুবই ছোট। যে কর্মক্ষেত্রটা দেখতে একটা দ্বীপের মতো, খুবই ছোট, এবং যে কোনো টাইমে নদীর মধ্যে বিলীয়মান হয়ে যেতে পারে বা বিলীন হয়ে যেতে পারে। তাই বলছে, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। অর্থাৎ তার চারিদিকে বিপদের সময় চলতেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চলে যেতে পারে। মানে তার এটা আশঙ্কা করার কারণ কি? কারণ সে ভাবতেছে, আমি খুবই অসহায় এবং কালের গর্ভে আমার সব কর্ম হয়তোবা বিলীন হয়ে যাবে। পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। বলতেছে তার ওপারের যে জীবনটা বা জগৎটা, সেটাও খুব অন্ধকার বা ঘন হয়ে আসছে, আধার হয়ে আসছে। অর্থাৎ পরবর্তী সময়টাও তার বিপদে, তার চারপাশে বিপদ। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই পারে ছোট্ট একটা ক্ষেতে আমি একা, কেউ নাই আমার সাথে। ঠিক এমন সময় একজন মাঝি আসলো, গান গেয়ে তরিবে কে আসে পারে, মহাকাল থেকে আসছে। মহাকাল কি গ্রহণ করবে বলতো? কর্ম নিতে আসবে, বাট কর্মীকে গ্রহণ করবে না। এপারে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। মানে যেই মাঝিটা আসতেছে নৌকাটা নিয়ে, তার আবার এই বস্তুগত জগতে কোনো ইন্টারেস্ট নাই। কৃষক যে বিপদাপন্ন, সেদিকেও কোনো ইন্টারেস্ট নাই। কৃষক যে মারা যাইতেছে, তার কাছে হেল্প চাইতেছে, এদিকেও মাঝির কোনো ইন্টারেস্টই নাই। ঠিক আছে, মাঝি হেল্প করবে না তাকে, কারণ মাঝি তো ব্যক্তিকে হেল্প করবে না, তার কর্মটাকে হেল্প করবে। তারপর বলতেছে, ওগো তুমি কোথায় যাও? কৃষক বলল মাঝিকে, যে তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, যে তুমি কোন শিল্পলোকে যাচ্ছ, কোথায় তুমি কাজ দিতে যাচ্ছ? বলতেছে, বারেক ভিড়তরি কুলেতে এসে, যে একবার তুমি আমার পারে আসো, আমার কুলে এসে থামো। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে। যে তুমি আগে আসো, আসার পর আমার সাথে একটু কথা বলো, আমার জিনিসপাতিগুলো একটু গ্রহণ করো, আমার সোনার ধানগুলোকে একটু বাঁচাও, তারপর তুমি যেখানে খুশি সেখানে যাও, যাকে খুশি তুমি তাকে দাও। এগুলো বললো। বলার পর বলতেছে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়াছি ভরে। যে যা ছিল আমার এতকাল নদীকূলে, যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে, থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, যে এবার আমাকে নাও। কারণ মানুষ বরাবরই মুক্তি পিয়াসী, সে মুক্তি পেতে চায়। সে মনে করছে তার টিকে থাকতে হবে এবং সে মহাকালের স্থান পেতে চায়। বাট মহাকাল কি তাকে গ্রহণ করবে? তাকে গ্রহণ করবে না, তার কর্মকে গ্রহণ করবে। এরপর বলতেছে, শেষ, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আয় হায়, শেষ, লাস্টের লাইন কই? এই যে, হোয়াট হ্যাপেন। আচ্ছা, এতটুকু বুঝছো তো? বোর্ড একটু পাগল হয়ে গেছে, তো পাগলই থাক, আমরা তো বুঝতে পারছি। একটু আমাকে বলো তো, পুরোটা কি বুঝতে পারছো? ক্লিয়ার তোমরা? কিন্তু আরেকটা লাইন কই গেল? এই যে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তারপর কৃষক দেখলো যে আসলে জায়গা নেই, তার সোনার ধানে সব ভরে গেছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ যখন ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে সে পড়ে রইল। তার মানে শূন্য নদীর তীরে পড়ে থাকা কি নির্দেশ করে? তার একাকিত্ব, অসহায়ত্ব এবং নিঃসঙ্গতা। এবং পড়ে থাকার কারণ হিসেবে কি পায়? কারণ মহাকাল তাকে স্থান দেয়নি, মহাকাল কর্মীর মূল্য দেয় না, এবং মহাকালে সে জায়গা পায়নি।
যাহা লয়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ লাস্টলি তার অসহায়ত্ব এবং ব্যক্তিসত্তা যে মূল্যহীন, এটাই আমরা প্রমাণ পেলাম।